আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। তোমাদের যারা এইচএসসি 21 ব্যাচ আছো তাদের সেকেন্ড বায়োলজি অ্যাসাইনমেন্ট দিয়ে দিছে। তো অ্যাসাইনমেন্টটা গত পরশু দিছিল, আমি আসলে রেডি করার জন্য সময় পাই নাই ব্যস্ততার কারণে, প্লাস এখনই আধা ঘন্টার মধ্যে বসে বসে রেডি করলাম, রেডি করে তোমাদের জন্য নিয়ে আসলাম লাইভ ক্লাসে। মোটামুটি খুব ইজি একটা অ্যাসাইনমেন্ট। তোমাদের মোটামুটি জীববিজ্ঞানের ইতিহাসে, এইচএসসি জীববিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে যে সহজ অধ্যায়টা জুলজির অধ্যায় 1, প্রাণীবিজ্ঞানের অধ্যায় 1, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন, ওই অধ্যায়ের উপর একটা অ্যাসাইনমেন্ট দিছি। খুবই ইজি একটা অ্যাসাইনমেন্ট, কোনো কঠিনত্বের কিছুই নেই অ্যাসাইনমেন্টের মধ্যে। হ্যাঁ, তো জাস্ট তোমাদেরকে আমি ভিউগুলো বলে দিব, কি কি করবা না করবা, বাকিগুলো তোমরা নিজেরা মিলাইতে পারবা। গতদিন টস করছি, আজকে জাস্ট বক্স থেকে তুলবো। একদিন হলো টস, মানে তোমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট আমরা টস করছিলাম, সেটা আমাদের কোষ বিভাজন থেকে ছিল। আজকে আমরা জাস্ট বক্স থেকে বিভিন্ন কাগজ তুলে তুলে বৈশিষ্ট্য বসাবো, এর দূর হচ্ছে আমাদের কাজ। তেমন একটা কঠিন কোনো কাজ নেই। যেহেতু এই চ্যাপ্টারটা থেকে দিছে অ্যাসাইনমেন্ট, এই চ্যাপ্টারটা রিলেটেড বেসিক কিছু জিনিস অবশ্যই আমাদের জানতে হয়, ওই কারণে আমি একটু করে কোঅর্ডিনেটর ক্লাসিফিকেশন লিখছি। কোঅর্ডিনেট নন কোঅর্ডিনেট কি তাদেরকে আগে চিনতে হবে, ঠিক না? তো এই যে তোমাদের প্রাণীবিজ্ঞানের প্রথম অধ্যায়, অধ্যায় নাম্বার 1 শ্রেণীবিন্যাস, এই শ্রেণীবিন্যাস অধ্যায়টাতে
মূলত কিছু পর্বের পরিচয় দিছে, পর্বগুলোর কিছু বৈশিষ্ট্য দিছে। আর সবার শেষ পর্ব যেটা মানে এই যে বিবর্তনের ধারায় সবচেয়ে উন্নত যে পর্বটা কর্ডাটা বা কর্ডেট প্রাণীরা, এই কর্ডেট প্রাণীদের কিছু শ্রেণীর ক্লাসিফিকেশন দিছে, উপপর্ব শ্রেণীর কিছু শ্রেণী বিভাগ দিছে, তাদেরও কিছু বৈশিষ্ট্য। ওই যে কর্ডেটদের কিছু ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগ দিল যে ওইটার উপরে তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিছে, ঠিক না? ভালো করে এখান থেকে পড়লে এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। আমি তোমাদেরকে বলি এই চ্যাপ্টার থেকে দুই জায়গা থেকে কোশ্চেন আসার পসিবিলিটি বেশি থাকে। একটা হচ্ছে যে মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণীদের পর্বের ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য, আরেকটা হলো মেরুদণ্ডী প্রাণীদের উপপর্বের, মেরুদণ্ডী প্রাণীদের পর্বের মধ্যে উপপর্ব, সেই উপপর্বের মধ্যে যে শ্রেণীগুলো আছে শ্রেণীগুলো নিয়ে একটা কোশ্চেন আসতে পারে, এবং বেশিরভাগ ক্ষেত্রে শ্রেণীগুলো নিয়েই কোশ্চেন আসে, যেটা অ্যাসাইনমেন্টও দিয়ে দিচ্ছে। সো এটা ইনশাল্লাহ সলভ করবো। যারা যারা জয়েন হয় না তারা জয়েন হয়ে যাও, দ্রুত মেনশন করে দাও, যেহেতু ওপেন অ্যান্ড ফ্রি ক্লাস, পাবলিক বেশি জয়েন হলে কোনো অসুবিধা নাই। আমি অনেকগুলো গ্রুপে এটা দিয়ে দিছি, তোমরাও চাইলে শেয়ার করে দিতে পারো, শেয়ার করে দাও যাতে 21 ব্যাচের স্টুডেন্টরা ভালোভাবে এটা জেনে যায় যে হ্যাঁ অ্যাসাইনমেন্টের সলিউশন আজকে হচ্ছে। ক্লিয়ার না? আচ্ছা, এইচএসসি 22 ব্যাচ অনেকে আসছো, কোনো অসুবিধা নেই, দেখতে পারো, ক্লাস দেখতে পারো, কোনো প্রবলেম নাই। কারণ এটা তোমাদের শর্ট কোর্সে, তোমাদের যদি শর্ট কোর্স বলি তোমাদের শর্ট কোর্সে এই অধ্যায়টা কিন্তু আছে, দেখতে পারো, অসুবিধা নেই, কিছু জিনিস তো শিখতে পারবা। আমি কি শুরু করে দিব? এটা আমার পার্সোনাল পেজ, যারা এখান থেকে ক্লাস করতেছো তারা নিশ্চয়ই, আমি গত কয়েকটা ক্লাস টানা অণুজীবের মানে বোটানির 4th চ্যাপ্টার অণুজীবের ম্যালেরিয়া টপিকটা ফুল ফ্রি একদম পুরোপুরিভাবে উইথ এক্সাম এই গ্রুপে দিচ্ছি। অলরেডি 4টা ক্লাস শেষ, সিরিজের আর মাত্র 2টা ক্লাস বাকি আছে আমাদের, এরপরে আমরা এক্সাম নিয়ে ফেলবো ম্যালেরিয়ার। তা আমারই পার্সোনাল পেজ, যদি বায়োলজি রিলেটেড কেউ পেইড ব্যাচে ভর্তি হতে চাও বা বায়োলজি রিলেটেড কোনো কনফিউশন থাকে তাহলে এই পেজের মেসেজ করতে পারবা, আমি আনসার দিয়ে দিব। আমি কি শুরু করে দিব? সবাই একটু যারা যারা জয়েন হয়েছে 21 ব্যাচ তারা একটু আমাকে জানাবা যে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, বোর্ডের লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা, আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক ভাবে, এভরিথিং ইজ পারফেক্ট কিনা, লাইটিং ঠিক আছে কিনা, মানে তোমরা দেখতে পাচ্ছ কিনা ক্লিয়ারলি। তো আমাকে একটু কমেন্টে জানাও, আর অবশ্যই ফ্রেন্ডদেরকে মেনশন দাও কমেন্টে, কারণ যত বেশি যারা যারা জানবে খুব ইজিলি তারা দ্রুত আনসার করে ফেলতে পারবে। বায়োলজি অ্যাসাইনমেন্ট বেশি কঠিন না, অ্যাসাইনমেন্টটা সহজ, জাস্ট আনসার করে ফেলার জন্য একটু সময় লাগে, একটু পেজ নষ্ট হয়, A4 সাইজে কিছু পেপার লাগে, ওগুলো তোমাদের নিজস্বভাবে তোমরা নিজেরা কিনে টিনে নিয়ে করে ফেলতে পারবা। ওগুলো করার জন্য তুমি আগে অ্যাসাইনমেন্ট রিলেটেড টপিকটা একটু বুঝে নাও। আমি পুরো অ্যাসাইনমেন্টে মোটামুটি বেসিক থেকে বুঝিয়ে দিব, বুঝিয়ে তারপরে এটা তুমি নিজে নিজে লিখে ফেলবা, লিখে জাস্ট জমা রেখে দিলা, উপরে কভার পেজটা ফিল আপ করে ফেললা, এরপরে তুমি কলেজে স্যার যেদিন তোমার ডেট দিলে সেদিন গিয়ে স্যারকে জমা দিয়ে আসলা, কাহিনী শেষ। ক্লিয়ার না? আচ্ছা, ক্লিয়ার, নাই কোনো ফিয়ার। ওকে মাই ডিয়ার, তাহলে আমরা শুরু করে দিই আমাদের ক্লাস, বেশিক্ষণ ওয়েট না করে। তোমাদের এই অ্যাসাইনমেন্টের যে টপিকের উপর দিছে সেই টপিকটা রিলেটেড আগে একটা বেসিক ক্লাসিফিকেশন পড়াবো। তোমাদের এই যে প্রাণীবিজ্ঞান প্রথম অধ্যায়টাতে তোমাদের টোটাল 9টা বেসিক পর্বের কথা বর্ণনা করা হয়েছে। তার মধ্যে প্রথম 8টা যে পর্ব সেগুলো অমেরুদণ্ডী প্রাণীদের মানে নন কর্ডেটদের, ঠিক আছে না, বা নন ভার্টিব্রেটদের, আর শেষ পর্বটা কর্ডেটদের বা ভার্টিব্রেটদেরও। তো এই যে তোমাদের 9টা পর্বের বর্ণনা দিছে, প্রথম 8টা পর্ব রিলেটেড কোনো কোশ্চেন এখানে আসে নাই, ভার্টিব্রেট রিলেটেড পর্বটা আসছে, মানে কর্ডাটা পর্বের ভার্টিব্রেট উপপর্ব নিয়ে এই কোশ্চেনটা আসছে। তাহলে আমরা আজকে মেরুদণ্ডী প্রাণীদের কর্ডাটা পর্বটার একটা ছোট্ট ক্লাসিফিকেশন জেনে ফেলি, দেন আমরা ঢুকবো পড়াই। আসি দেখি, এই যে মেরুদণ্ডী প্রাণীরা আছে এদের মেরুদণ্ড যাদের থাকে, মেরুদণ্ড হচ্ছে একটা কর্ড টাইপস অংশ, আমাদের ঘাড়ের
ঠিক নিচের থেকে শুরু করে কিছু হাড্ডি একদম আমাদের শ্রোণীদেশ পর্যন্ত চাই, শ্রোণীদেশ পর্যন্ত চাই। শ্রোণী মানে বুঝছো তো না, যে অংশে তোমার প্রজনন তন্ত্রটা বিদ্যমান থাকে, শ্রোণী অংশ, হিপ বোন পর্যন্ত চাই, ঠিক না? আচ্ছা, তাহলে এই যে এখান থেকে কতগুলো হাড্ডি একদম হিপ বোন পর্যন্ত গেল, এই হাড্ডিগুলোকে আমরা বলি কশেরুকা। এরকম অনেকগুলো কশেরুকা সিরিয়ালি নেমে একটা বিশাল দণ্ড গঠন করে, ওই দণ্ডটাই হলো মেরুদণ্ড, ঠিক না? মেরুদণ্ড। আচ্ছা, তো এই যে মেরুদণ্ডের ইংরেজি নাম ধরতে পারো হচ্ছে যে ভার্টিব্রাল কলাম। মেরুদণ্ড মানে ভার্টিব্রাল কলাম। কলাম মানে একটা সারি, কিসের সারি? অস্থির সারি, ভার্টিব্রাদের সারি। ভার্টিব্রাদের সারি কাদের সারি? ভার্টিব্রাদের সারি। তাহলে ভার্টিব্রা বা কশেরুকা, কশেরুকাদের একটা সারি, সিরিয়ালি একটা সারি, কশেরুকাদের ধরে এরকম করে করে একটা সারি, এটাই হচ্ছে ভার্টিব্রাল কলাম। কশেরুকাগুলোকে 5 ভাগে ভাগ করা যায়, আমি এখন ওই ডিটেলসে যাচ্ছি না, ওটা তোমরা সবাই প্রায় জানো কয় ভাগে ভাগ করা যায়, যদি তোমরা সপ্তম অধ্যায়ে পড়ে থাকো ইজিলি জেনে যাবা, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে এখন আমাদের এই যে ভার্টিব্রা কর্ড কি থাকে? তাহলে কর্ড মানে দণ্ডটা থাকে, ঠিক আছে না? আচ্ছা, তো এই কর্ডটা যাদের থাকে তাদেরকে 3টা উপপর্বে কর্ড ডাটা, কর্ড নিয়ে যেসব পর্ব গঠিত সেই পর্বটার মধ্যে 3টা উপপর্ব আমরা পাই। 1 নাম্বার হলো ইউরো কর্ডাটা, 1 নাম্বার হলো ইউরো কর্ডাটা, 2 নাম্বার হলো সেফালো কর্ডাটা, 3 নাম্বার হলো ভার্টিব্রাটা। যাদের দেহ ভার্টিব্রেট দিয়ে তৈরি, এদের দেহ ভার্টিব্রেট দিয়ে তৈরি না, মানে কশেরুকা দিয়ে তৈরি না, এর দেহে কশেরুকা বা ভার্টিব্রা, কশেরুকার ইংরেজি ভার্টিব্রা, ভার্টিব্রা দিয়ে তৈরি হওয়ায় এর নাম হলো ভার্টিব্রাটা। তাহলে এই যে উপপর্ব, এই উপপর্বের মধ্যে 2টা অধিশ্রেণী, মানে ধরো 2টা শ্রেণী, অধিশ্রেণী টধিশ্রেণী এত কঠিন কথাই না, যে সহজ বাংলায় বলি, এই উপপর্বের মধ্যে 2টা শ্রেণী পাই, ঠিক আছে না? 2টা শ্রেণী পাচ্ছি। একটা হচ্ছে যে সাইক্লোস্টোমাটা, এখানে একটা ওয়ার্ড তুমি সবসময় মনে রাখবা, স্টোমাটা ওয়ার্ডটা স্টোমা থেকে আসে, সেম কথা এখানেও আছে। স্টোমা মানে মাউথ, মাউথ মানে মুখ, তাহলে স্টোমাটা যেখানে দেখতে পাবা, স্টোমাটা দ্বারা বোঝাবে মুখ, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যে স্টোমাটাটা এই শ্রেণীটার স্টোমাটাটা সাইক্লো মানে বুঝো সার্কেল, সার্কেল মানে গোল। তাহলে এদের যে মুখটা, এই শ্রেণীর প্রাণীদের যে মুখগুলো হবে, মুখগুলো গোলাকৃতির হবে। আর এদের এই যে স্টোমাটাটা, এটা ন্যাথো মানে বুঝি ন্যাথো, স্টোমাটা মানে তো মুখ আমরা পেয়ে গেলাম, ন্যাথো মানে চোয়াল, ম্যান্ডিবল, ন্যাথো মানে ম্যান্ডিবল, চোয়াল, ঠিক না? ম্যান্ডিবল চোয়াল, নিম্ন চোয়াল বা উচ্চ চোয়াল, চোয়াল। তাহলে এদের যারা এই যে এই শ্রেণীর আন্ডারে যেসব প্রাণীগুলো থাকবে, এদের চোয়াল থাকবে মুখে। আমাদের চোয়াল নাই, ঊর্ধ্ব চোয়াল, এই নিম্ন চোয়াল, ঊর্ধ্ব চোয়াল আমাদের আছে না? ম্যাক্সিলা, ম্যান্ডিবল, ম্যাক্সিলা আমাদের আছে তো? আছে, ওকে। তাহলে এখন আসি এবার আমরা চোয়াল যুক্ত মুখ, তোমাদের এই জায়গাটাতে আমি ঢুকতেছি। এই যে চোয়াল যুক্ত মুখ আর এই যে গোল মুখ, এই গোল মুখের মধ্যে 2টা শ্রেণী রাখে, মানে দুই ধরনের প্রাণী পাওয়া যায়। আর এই চোয়াল যুক্ত মুখের মধ্যে 7 ধরনের প্রাণী পাওয়া যায়, ক্লিয়ার? তাহলে এই যে উপপর্বের আন্ডারে এমন 2টা শ্রেণী পাইলাম, যেগুলোর মধ্যে আরো ছোট ছোট কিছু শাখা শ্রেণী পাচ্ছি, ক্লিয়ার না? তোমাদের বইতে এগুলোকে অধিশ্রেণী বলছে। অধিশ্রেণী মানে শ্রেণীর বড়। এরপরে এদের থেকে যে শাখাগুলো বের হবে ওগুলো হবে শ্রেণী। শ্রেণীর আন্ডারে বা শ্রেণীর অন্তর্গত কেউ থাকলে উপশ্রেণী। যেমন ধরো কলেজের প্রফেসর, এ হচ্ছে প্রফেসর, এর আন্ডারে এ হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর, সহযোগী অধ্যাপক। সহযোগী অধ্যাপকের আন্ডারে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সহকারী অধ্যাপক। সহকারী অধ্যাপকের আন্ডারে আরো যদি শ্রেণী দিই লেকচারার। লেকচারারের আন্ডারে যদি আর কেউ থাকে সেটা গেস্ট লেকচারার। লেকচারার কলেজের জন্য পার্মানেন্ট, গেস্টটা পার্মানেন্ট না, ক্লিয়ার না? তাহলে অধি মানে সুপার, আমরা বুঝি অধি মানে সুপার, সুপার ক্লাস, সুপার ফাইলাম, সুপার কিংডম। সুপার কিংডমের আন্ডারে কিংডম থাকে, মানে
অধিরাজ্যের আন্ডারে রাজ্য থাকে, রাজ্যের আন্ডারে উপরাজ্য থাকে। অধি পর্বের আন্ডারে পর্ব থাকে, পর্বের আন্ডারে উপপর্ব থাকে। তো যাই হোক, এখন অধি, পর্ব, উপ, এগুলা উপরে নিচে মাঝখানে কথাবার্তা, এগুলোর দরকার নেই আমাদের এখন, এগুলো আমরা বাদ দিলাম। আমাদের এই যে ন্যাথোস্টোমাটা, সাইক্লোস্টোমাটাতে দুইটা শ্রেণী মোটামুটি পাওয়া যায়, মিক্সিনি পেট্রোমাইজন। এই মিক্সিনের পেট্রোমাইজন নিয়ে আমি এখন কোনো আলোচনা করব না। আমি এখন ন্যাথোস্টোমাটার 7টা শ্রেণী নিয়ে আলোচনায় যাচ্ছি। আমি জাস্ট এই দিকে লিখার জন্য জায়গা রাখছি। ন্যাথোস্টোমাটাটা আমি এখন আলোচনা করব, একটু খেয়াল করবেন। এগুলো আপনারা সবাই জানেন, আমি জানি 21 ব্যাচ এগুলো আমার থেকেও বেশি জানে, আমি কনফার্ম নিশ্চিত আমার থেকে অনেক বেশি জানে তারা। তাও আমি একটু আলোচনা করতেছি, কারণ এই যে টপিকটা, এই যে তোমার অ্যাসাইনমেন্টটা আলোচনা করতে বাধ্য করছে আমাকে। আচ্ছা, তাহলে এখন আমরা আলোচনা করব ন্যাথোস্টোমাটা, মানে চোয়াল যুক্ত মুখটা। ন্যাথো, এই ন্যাথো মানে চোয়াল, ম্যান্ডিবল। আরেকটা হচ্ছে যে স্টোমাটা, স্টোমাটা মানে স্টোমা, স্টোমা মানে মুখ। তাহলে ন্যাথো চোয়াল, স্টোমা মুখ, চোয়াল যুক্ত মুখ। আচ্ছা, ভালো কথা। তাহলে এখানে যে চোয়াল যুক্ত মুখ আমরা পাইলাম, এই চোয়াল যুক্ত মুখে আমরা এবার কি কি পাবো? কয়েকটা জিনিস পাবো, একটু খেয়াল করো। ন্যাথোস্টোমা, কি কি? ন্যাথোস্টোমা। ওকে, ন্যাথোস্টোমার আন্ডারে আমি 7টা শ্রেণী পাবো। আমি একটু লিখি 7টা শ্রেণী সিরিয়ালি। কয়টা শ্রেণী? 7টা। আমি একটু বড় বড় করে লিখবো যাতে তোমাদের লেখা বোঝা যায়। ফার্স্টে এক টি নব টে রি জি, ঠিক না? সেকেন্ডে অ্যাক্টিনোপ্টেরিজি, ফার্স্টে না, অ্যাক্টিনোপ্টেরিজি সেকেন্ডে। তাহলে যেহেতু সেকেন্ডেটা লিখে ফেলছি, এটা লিখে ফেলি। এক টি নব টি ই আর ওয়াই জি ডাবল আই। থার্ডেরটা সাত কপ টি ই আর ওয়াই জি ডাবল আই। ক্লিয়ার? এই প্রথম শ্রেণীটাকে আমরা বলি কনড্রিকথিস। কনড্রিকথিস। 4 নাম্বার ন্যাথোস্টোমাটার আন্ডারে 4 নাম্বার শ্রেণীটা হলো অ্যামফিবিয়া। 5 নাম্বার রেপটিলিয়া। 6 নাম্বার অ্যাভেস। 7 নাম্বার ম্যামেলিয়া। লিখা কি এতটুকু পর্যন্ত বোঝা যায় কিনা একটু আমাকে বলিও। আমি তোমাদেরকে কমন কয়েকটা জিনিস বলে দিই। এই যে এই 3টা শ্রেণী, এই 3টা শ্রেণী হলো মাছের শ্রেণী, ফিশ। আমি অ্যাপ দিয়ে লিখতেছি, ফিশ। এটা উভচর। উভচর, উভচর হইতে পারে তোমার উভচর। এটা সরীসৃপ। এটা পাখি শ্রেণী। এটা ম্যামেলস। ম্যামেলস, ম্যামেলস মিন্স স্তন্যপায়ী। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আপাতত আমাদের থাক। আজানটা শেষ হোক, তারপর আবার শুরু করি। হ্যাঁ, আজানটা শেষ হোক, তারপর আমি শুরু করতেছি।
অনেকের দেখতে প্রবলেম হয়, অনেকের দেখতে বুঝতেছো না। আমার এখানে কিন্তু ফুললি ক্লিয়ারই দেখা যাচ্ছে। যাদের দেখতে প্রবলেম হয়, দেখতে যেন প্রবলেম না হয়, জন্য আমি বোর্ডের একদম এক সাইডে দাঁড়িয়েছি, যাতে পুরো বোর্ড তুমি ক্লিয়ারলি দেখতে পারো, অটো ফোকাসটা না হয়। ঠিক আছে না? ইনশাল্লাহ আশা করি অটো ফোকাস হবে না। আমার এখানে ফুল ক্লিয়ার, আমার এখানে ফুল ক্লিয়ার কিন্তু দেখা যাচ্ছে না। তাহলে তোমাদের দেখতে ইনশাল্লাহ আশা করি প্রবলেম হবে না, তোমরা করতে পারবা। আমি এক সাইড হয়ে দাঁড়িয়েছি। আসো তাহলে এই ন্যাথোস্টোমাটা চোয়াল আছে এমন 7টা শ্রেণী পাইলাম আমরা। এই অধিশ্রেণী উপরের শ্রেণীর আন্ডারে 7টা শ্রেণী পাচ্ছি। 7টা শ্রেণীর মধ্যে প্রথম 3টা শ্রেণী মাছ পাইছি, চতুর্থ শ্রেণী অ্যামফিবিয়া, পঞ্চম শ্রেণী রেপটিলিয়া, ষষ্ঠ শ্রেণী অ্যাবেস, ম্যামেলিয়া। ম্যামেলস স্তন, ম্যামেলস দ্বারা বুঝায় স্তন। ম্যামেলিয়া যারা স্তন বা বুকের দুগ্ধ পান করে আফটার বার্থ, জন্মের পর বুকের দুগ্ধ পান করবে, তো স্তন্যপায়ী হয়ে গেল না? ক্লিয়ার না? আচ্ছা, তাহলে এখানে কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি এই 3টা মাছের শ্রেণী। এরপরে এর মধ্যে অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজিকে উপশ্রেণী বলা হয়, কারণ এরা দুইজন কম্বাইনলি একটা শ্রেণীর আন্ডারে, যার নাম অস্টিকথিস। ক্লিয়ার না? বাট ওটা আমি এখন এখানে লিখতেছি না, তোমাদের গাজী আজমল স্যারের বইতে অস্টিকথিসটা উল্লেখ করে নাই, তাই আমি এখন আলাদাভাবে বলতেছি না। এই 3টা মাছ এটা কমন। অ্যামফিবিয়া উভচর, উভচর মানে যারা জলেও থাকে স্থলেও থাকে। প্রজননের জন্য কোথায় যাবে? জলে চলে যাবে, কিন্তু ঠিকই আবার বসবাস বা থাকার জন্য নর্মালি স্থলে চলে আসে। ক্লিয়ার? রেপটাইলস, রেপটিলিয়ার কমন ক্যারেক্টার হচ্ছে এদের গায়ের ত্বকটা বিশেষভাবে মোটা মোটা এপিডার্মালাইস, মানে এপিডার্মিস। এদের ভ্রূণীয় প্রথম স্তর যে এপিডার্মিস আছে, এপিডার্মিস থেকে অনেক বিশাল মোটা মোটা আঁশ সৃষ্টি হয়। এদের এপিডার্মিসটা অনেক পুরু। আবরণীয় টিস্যু যেটা, তাদের আবরণীয় টিস্যুটা অনেক পুরু, এদের তাদের আঁশটা অনেক মোটা। এটা একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে তারা বুকে ভর দিয়ে হাঁটতে পারে। ঠিক না? অ্যাভেস পাখি উড়ে, উড্ডয়ন অঙ্গ আছে, পাখা ডানা আছে। ম্যামেলস যারা স্তন্যপায়ী, বুকের দুগ্ধ পান করে। এরকম রিলেটেড এখানে তোমাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স দিয়ে দিছে। তো তোমাদের অ্যাসাইনমেন্টে 5টা গ্রুপ দিছে, গ্রুপ 1 2 3 4 5। 5টা গ্রুপের মধ্যে টোটাল দেখো কয়টা ক্যারেক্টার দিছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তো টোটাল 15টা বৈশিষ্ট্য তোমাকে দিছে। এই 15টা বৈশিষ্ট্য এদের আন্ডারে পড়ে। আগে আমি একটু বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করে ফেলি, তারপরে তোমার জন্য জিনিসটা সহজ হবে, কারণ তোমার মূলত বৈশিষ্ট্যটাই লিখতে হবে। ক্লিয়ার? সর্বপ্রথম খেয়াল করবা, সর্বপ্রথম আমি ত্বক গ্রুপ 1টা নিয়ে আলোচনা করি। ত্বক, কাদের ত্বক সবসময় ভেজা থাকবে? যারা সবসময় পানিতে থাকে। এই সবগুলা প্রাণীর মধ্যে সবসময় পানিতে থাকে একমাত্র মাছ। তাহলে মাছের ত্বক সবসময় ভেজা থাকবে। তাহলে ভেজা ত্বক যদি বলি তাহলে সেটা মাছ শ্রেণীর হবে। ক্লিয়ার না? তুমি এখন যে কোনো শ্রেণী লিখতে পারো, তবে বেশিরভাগ ক্ষেত্রে মাছের বেশি মাছ যে শ্রেণীতে থাকে সেটা হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। 96%, পৃথিবীর 96%, 96% মাছ থাকে অ্যাক্টিনোপটেরিজিতে। ক্লিয়ার? তাহলে তুমি অ্যাক্টিনোপটেরিজি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। শুষ্ক ত্বক, অ্যামফিবিয়ার ত্বক শুষ্ক নরমালি, পানিতে নামলে তো আবার ভিজে যায়। অ্যামফিবিয়া পানিতেও থাকে স্থলেও থাকে, তবে পানিতে সব সময় থাকে না। ডিউরিং রিপ্রোডাকশন, শুধুমাত্র যখন প্রজনন দরকার করে তখন অ্যামফিবিয়া পানিতে চলে যায়। প্রজনন শেষ, সে আবার উপরে উঠে এসে আজীবনে মোটামুটি স্থলে থাকে। তাদের ত্বকটা শুষ্ক। ক্লিয়ার? রেপটাইলস, মোটা মোটা আঁশযুক্ত ত্বক। এপিডার্মিস থেকে অনেক মোটা মোটা আঁশ তৈরি হয়, আঁশযুক্ত ত্বক। রেপটাইলস, রেপটিলিয়া। এর পরবর্তীতে পালক, পালক কাদের আছে? পাখির আছে, তাহলে অ্যাভেস। লোম, লোম আমাদের মানুষদের আছে, ম্যামেলস। তাহলে অ্যাভেস, পালক আছে, ম্যামেলস আমরা। ঠিক না? তাহলে এরপরে আসি আমরা ফুলকা ফুসফুস। একমাত্র ফুলকা দিয়ে আজীবন শ্বসন কাজ চালাবে মাছ, এটা আমরা সবাই জানি। তবে অ্যামফিবিয়ারা লার্ভা, তাদের যখন লার্ভা থাকে মানে ভ্রূণের একটা দশায়, ভ্রূণীয় একটা দশায় অ্যামফিবিয়ারা ফুলকা দিয়ে শ্বাসকার্য চালায়। কিন্তু আস্তে আস্তে যখন তাদের পরিণতি আসতে থাকে, লাইক ব্যাঙাচি ধরতে পারি, ব্যাঙাচি ফুলকা দিয়ে শ্বাসকার্য চালায় যখন ব্যাঙাচি অনেক ছোট থাকে, লার্ভা দশায় থাকে। কিন্তু লার্ভা থেকে আস্তে আস্তে যখন ব্যাঙাচি ব্যাঙে পরিণত হয় তখন তার ফুসফুস ডেভেলপ হয়, ফুসফুস দিয়ে শ্বাসকার্য চালায়। ক্লিয়ার না? তার মানে আলটিমেটলি তার শ্বসনটা পরিণত বয়সে ফুসফুস দিয়েই হয়। রেপটিলিয়া, অ্যাভেলস, ম্যামেলিয়া সবাই ফুসফুস দিয়ে করে।
তার মানে গ্রুপ 2 এ ফুলকা দিয়ে শ্বাস চালায় শুধু মাছের 3টা শ্রেণী, বাকি সবাই পরিণত বয়সে ফুসফুস দিয়ে চালায়। ক্লিয়ার? এবার আসে গ্রুপ 3 তে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ বলছে। আমরা জানি মানুষের হৃৎপিণ্ডে 4 প্রকোষ্ঠ, 2টা অলিন্দ, আমাদের অলিন্দ উপরে, অদি অলিন্দ, অদি উপরে, 2টা নিলয়, নিলয় নি দিয়ে নিচে, 2টা নিলয়, ডান বাম অলিন্দ, ডান বাম নিলয়। তাহলে আমাদের 4 প্রকোষ্ঠ, এই 4 প্রকোষ্ঠ ম্যামেলস আর অ্যাভেস। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ 4টা, ম্যামেলসদের আর অ্যাভেসদের। ক্লিয়ার? হৃৎপিণ্ডের অসম্পূর্ণ প্রকোষ্ঠ, অসম্পূর্ণ মানে বুঝো, অসম্পূর্ণ মানে তোমার কাছে দেখতে মনে হবে প্রকোষ্ঠ 4টা, আদতে প্রকোষ্ঠ 4টা না, মানে খুব সুন্দরভাবে ডিভাইডটা সুন্দর হবে না, সুন্দর না ডিভাইডটা। ওদের অ্যাট্রিয়াম 2টা ইজিলি বুঝে যায়, বাট ভেন্ট্রিকলে বিভক্ত বা ভাগটা সমান না। যেমন যদি আমি তোমাকে বলি, ধরো এটা মানুষের হৃৎপিণ্ড, এটা হিউম্যান হার্ট, ছোট করে একটু মানুষের হৃৎপিণ্ড রাখলাম, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এই যে মানুষের হৃৎপিণ্ডটা আঁকলাম, এখানে তুমি ইজিলি বলতে পারতেছো এই অংশটা হলো উপর অলিন্দ, নিচে নিলয়। যদি এটা বাম হয় তাহলে লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল। তোমরা নিশ্চয়ই জানো, তা আমার তো আর এক্সপ্লেনেশন করার দরকার নেই। 4টা প্রকোষ্ঠ, পাখিরও সেম 4 প্রকোষ্ঠ হৃৎপিণ্ড। কিন্তু এই যে অ্যামফিবিয়া, ওদের হৃৎপিণ্ডটাতে এই ভাগটা ইকুয়াল না, এই ভাগটার মধ্যে অর্ধভাগ থাকে, তাই মনে হয় যে একটা অসম্পূর্ণ ভাগ। এজন্য বলা হয় দেখতে 4 ভাগই মনে হচ্ছে, কিন্তু ইন্টার অ্যাট্রিওভেন্ট্রিকুলার যে পর্দাটা, মানে আন্তঃনিলয় যে পর্দাটা সম্পূর্ণ না, সম্পূর্ণ হয়নি। এই কারণে রেপটিলিয়া হৃৎপিণ্ডটা অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ। তবে এখানের মধ্যে এক্সেপশনাল হচ্ছে কুমির, কুমিরের হৃৎপিণ্ড আবার সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ। কুমিরের হৃৎপিণ্ড সমান ভাগ, কুমিরের হৃৎপিণ্ড। অ্যামফিবিয়ার হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ, দ্যাট মিনস 2টা অলিন্দ ভাগ করা আছে, একটা নিলয়, একটা নিলয়। আর যদি তোমার আমি বলি 2 প্রকোষ্ঠ, তাহলে সবগুলা মাছ, 2 প্রকোষ্ঠ মাছের হৃৎপিণ্ড। আমি রুই মাছের হৃৎপিণ্ড তোমাদেরকে এঁকে দেখাইছিলাম। আমি রুই মাছের হৃৎপিণ্ড আমার পেট ক্লাস যেগুলো আছে ওগুলোতে এঁকে দেখাইছিলাম, যে রুই মাছের হৃৎপিণ্ডটা যদি আমরা একটু দেখি, লুইত ফিশ, চিটাঙ্গারা বল না, লুইত ফিশ, যারা চিটাঙ্গা আছে তারা বুঝবে আর কি, লুইত মাছ। চিটাগোনিয়ান মানুষরা বলে, চিটাগোনিয়ান। যারা চিটাঙ্গের আছো তারা আবার মাইন্ড করিও না। রুই মাছের হৃৎপিণ্ড, এটা হচ্ছে অ্যাট্রিয়াম, এটা হচ্ছে ভেন্ট্রিকল, 2 প্রকোষ্ঠ। ক্লিয়ার না? তাহলে মাছের সোজা কথা আরেকবার বলে দিই, মাছের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ, অ্যামফিবিয়া 3 প্রকোষ্ঠ, অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ রেপটিলিয়া, এখানের মধ্যে এক্সেপশনাল কুমির, কুমিরের সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ, আর 4 প্রকোষ্ঠ অ্যাভেস ম্যামেলিয়া, সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ। ওকে, শীতল রক্ত, উষ্ণ রক্ত, এটা 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 দ্বারা কি বোঝানো হয়? শীতল রক্ত জিনিসটা কি, উষ্ণ রক্ত জিনিসটা কি? হ্যাঁ, শীতল রক্ত, উষ্ণ রক্ত। দেখো, যেমন একটা এক্সাম্পল বলি, তুমি ক্লাসে নর্মালি বসে আছো, ধরো কোনো ক্লাসে না, ধরো তুমি পুরান ঢাকার একজন মানুষ, কোনো কিছুই হচ্ছে না, ধরো এখানে সিম্পল একটা কি হলো, একটা দোকানদারের সাথে একটা কাস্টমারের ঝগড়া লাগলো। তো তোমার এমনি কোনো কাজ নেই, বাইক কাজের মানুষ, তুমি বসে আছো, বসে থাকতে থাকতে দেখতেছো ঝগড়া লাগছে, তুমি পাইছো একটা ওয়ে,
তুমি কি করবে, এই কি দে, সরি এটা তো চিটাগাঙ্গের ভাষা হয়ে গেছে। আমার পুরান ঢাকায় মানুষগুলা যেসব ভাষায় কথা বলে আর কি, ওরা যাবে গিয়ে উঠবে, উঠে গিয়ে ওই কাস্টমারকে তো আর মারতে পারবে না। কাস্টমার ধর অনেক হাইলি এডুকেটেড, মানে ড্রেস আপটা সুন্দর, দোকানদারকে বেশি দাম কম দাম, মানে দোকানদারকে উল্টা পাল্টা বকে টোকে তাদেরকে গালি টালি দিয়ে অবস্থা খারাপ করে ফেললো। ক্লিয়ার না? তাহলে দেখো, সে যদি শান্তভাবে বসে থাকতো তাহলে কোনো প্রবলেম হইতো না তো। সে তো থার্ড পারসন, সে গেছে কি করছে, তার রক্ত গরম হয়ে গেছে, রক্ত গরমে ধুম করে যে দোকানদারকে মারতে গেছে। এই যে গরম রক্তটা কি গরম, আমাদের মানুষের রক্ত গরম। এটা আসলে এটা একটা উপমা দিয়ে ব্যাখ্যা, এমনি ব্যাখ্যাটা গরম রক্তের ব্যাখ্যাটা নর্মালি এরকম না। গরম রক্তের ব্যাখ্যাটা হইলো তোমার যে ধরো তুমি হচ্ছে যে এখানে বসে আছো এই রুমে, এখন আমি এই রুমে ফ্যানটা অফ করে রাখছি, তাহলে এই রুমে যদি আমি ফ্যান অফ করে রাখি, নর্মাল টেম্পারেচার যদি 25 ডিগ্রি হয়, একটা রুম টেম্পারেচার 25, কক্ষ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, সেই জায়গায় এখানে এই রুমের টেম্পারেচারটা আমার কাছে মনে হচ্ছে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস, ঠিক না? তাও এই রুমে আমি সহ্য করে আছি। এখন যদি শীতকাল হয়, এই রুম টেম্পারেচারটা হয়ে যাবে ধরো 18 বা 15 বা 12 ডিগ্রি সেলসিয়াস, তখন কিন্তু আমি এই রুমে থাকতে পারবো। তাহলে আমার বডির যে রক্তের টেম্পারেচার, রক্তের তাপমাত্রা, সেটা রুম টেম্পারেচার কিন্তু আপ ডাউন করতেছে। দেখো, একবার বাড়তেছে 27 28, আরেকবার কমতেছে শীতকালে 12 13 14। ওই অবস্থায় আমি কিন্তু বেঁচে আছি, রুমের মধ্যে ঠিকঠাক ভাবে আছি, কোনো প্রবলেম আমার হচ্ছে না। কিন্তু এটা যদি একটা ব্যাংকে তুমি দাও, একটা ব্যাংকে যদি এখানে এনে রেখে দাও, তাহলে ব্যাংকটা 27 28-এ অনেক বেশি তোমার ছটফট করবে এই রুমটাতে, সেই টেম্পারেচারটা সহ্য করতে পারবে না। সেম কাহিনী যদি শীতকালে টেম্পারেচার এই রুমে 12 13 ডিগ্রি হয়ে যায়, ওই একটা ব্যাঙই এই রুমে কোনো একটা কোণা খুঁজবে, কোণা খুঁজে কোণাতে চলে যাবে, একদম কোণাতে বসেই থাকবে, কারণ কোণাতে সে তার গাটা গরম করবে। তাহলে পার্থক্যটা কি? ব্যাঙের গায়ের যে রক্তের তাপমাত্রা, সেই তাপমাত্রাটা রুম যে টেম্পারেচার আপ ডাউন করতেছে এটার সাথে মিল খাচ্ছে না, চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার না? তার মানে বাহিরের টেম্পারেচারের সাথে ব্যাঙের দেহের রক্তের তাপমাত্রাটা আপ ডাউন করতেছে, এই জন্য ব্যাঙ নিজেকে খাপ খাওয়াইতে পারতেছে না, কিন্তু আমি পারতেছি। তার মানে আমার ভেতরের টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে না। তাহলে বাহ্যিক টেম্পারেচার, বাহ্যিককে আমরা বুঝাই একটো দিয়ে, ভেতরকে আমরা বুঝাই এন্ডো দিয়ে। ক্লিয়ার না? তাহলে বাহ্যিক টেম্পারেচারে যেসব প্রাণীগুলো নিজেদের বডি টেম্পারেচার কন্ট্রোল করতে পারে না, তাদের বডি টেম্পারেচার আপ ডাউন করে, বাহিরের টেম্পারেচার আপ ডাউন করলে বডি টেম্পারেচার আপ ডাউন করে, তাদেরকে আমরা বলি একটোথার্মিক বা শীতল রক্ত বা বিষমোষ্ণ রক্ত। বিষমোষ্ণ মানে হচ্ছে যে বিষম, রক্তের মধ্যে কোনো উষ্ণতা নেই, বিষম, একদম প্রশম। আর আমি রুম টেম্পারেচার আপ ডাউন করলে এখানে টিকে আছি, সো আমার ভেতরের টেম্পারেচারটা আপ ডাউন করতেছে না, তার মানে এন্ডোথার্মিক। থার্মিক ওয়ার্ডটা আসছে থার্মাল থেকে, থার্মাল মানে তাপমাত্রা, একটো মানে বাহিরের সাথে ব্যাং খাপ খাওয়াইতে পারতেছে না, এন্ডো মানে বাহিরের টেম্পারেচারের সাথে আমার ভেতরের টেম্পারেচার খাপ খাওয়াচ্ছে। ক্লিয়ার না? এই জন্য আমি উষ্ণ রক্ত। এরকম উষ্ণ রক্ত দুইটা শ্রেণী আছে, অ্যাভেস আর ম্যামেলস, আর বাকি সব মানে 1 থেকে 5 পর্যন্ত সবাই শীতল রক্ত, 6 7 উষ্ণ রক্ত। ক্লিয়ার? সবার শেষে ডিম পাড়া, বাচ্চা প্রসব করা, ডিম পাড়া আর বাচ্চা প্রসব করা। এবার আসো, ডিম পাড়ে 1 থেকে শুরু করে 6 সবাই। এবার ডিমটা নিষেক নাকি অনিষেক যুক্ত, তার মানে বহির্নিষেক নাকি অন্তর্নিষেক, এটা তোমার বুঝতে হবে। 1 2 3 মানে মাছ, অ্যামফিবিয়া, এরা অনিষিক্ত ডিম পারে, মানে ডিমটা পেড়ে দেয় পানিতে, এরা সবাই পানিতে ডিম পেড়ে দেয়। পুরুষ মানে মেয়ে প্রাণীটা, এদের মেয়ে প্রাণীটা পানিতে ডিম পেড়ে দিল, পুরুষটা এসে ডিমের উপর শুকনো ছড়াই দিল, তাহলে ডিমটা কিন্তু অনিষিক্ত থাকে, তারা পারার সময় অনিষিক্ত। বাট রেপটিলিয়া অ্যাভেসের ক্ষেত্রে দেখা যায় ডিমটা দেহের ভিতরে নিষিক্ত, মানে এরা ডিম পারে, দেহের ভিতরে ডিমটা শুক্রাণুর সাথে মিলে নিষেক হয়। তার মানে ডিম পারে হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত। এক্সেপশনাল ম্যামেলস মানে ম্যামেলিয়া, স্তন্যপায়ীরা, ওরা বাচ্চা প্রসব করে, ওদের নিষেকটাও অন্তর্নিষেক, দেহের ভেতরে শুক্রাণু ডিম্বাণু মিলন, দেহের ভেতর থেকে একটা বাচ্চা প্রসব হবে। তবে এই ম্যামেলসদের মধ্যে ডিম পারে এমন একটা প্রাণী হচ্ছে যে প্লাটিপাস, হংসচঞ্চু, ঠোঁটটা হাঁসের মতো, বডিটা কুমিরের মতো, হংসচঞ্চু প্লাটিপাস একটা প্রাণী আছে, ওরা ডিম পারে, ওটা এক্সেপশনাল। ডিউ তো 17 18 সেশনে আসছিল,
নিচের কোন ম্যামেলস, নিচের কোন স্তন্যপায়ী ডিম পারে? আনসার হচ্ছে যে হংস চঞ্চু বা প্লাটিপাস। তোমরা যারা ডিওতে এক্সাম দিবা তাদের জন্য এক্সট্রা বলে দিলাম আর কি। ওকে, তাহলে এটা হচ্ছে তোমাদের কাহিনী গেল। এবার আসলে আমি জাস্ট তোমাদের অ্যাসাইনমেন্টটা পড়ে কোশ্চেনগুলো পড়বো। এতটুকু পর্যন্ত কাহিনী আশা করি সবাই জানো, এতটুকু পর্যন্ত তোমাদের সবারই জানার কথা। এতটুকু পর্যন্ত তো আমাদের তোমরা আমার থেকেও ভালো জানবা ইনশাল্লাহ, অবশ্যই, ঠিক না? আচ্ছা, তাহলে এখন আমি শুরু করি তোমাদের অ্যাসাইনমেন্ট পড়া। তোমাদের অ্যাসাইনমেন্টে ঢুকতেছি। তোমাদের আমার সবগুলো ক্যারেক্টারিস্টিক্স দেখো, সব প্রাণীর ক্যারেক্টারিস্টিক্স যদি তুমি দেখতে চাও, তুমি দেখবা কিনা জানি না, একসাথেই এই সবগুলো ক্যারেক্টারিস্টিক্স এরকম ছক আকারে তুমি, এটা আমার নিজেরই পার্সোনাল শিটের একটা পড়া। এখানে যদি তুমি, আমি এটা তোমাদেরকে এই লাইব্রেরি কমেন্টে দিয়ে দিব। এই তো দেখো, এখানে তোমার সবগুলা প্রাণীর লেখা আছে সিরিয়াল। আমি একটু ব্রাইটনেসটা বাড়াই দিই। হ্যাঁ, ওকে, এখানে সবগুলো সিরিয়ালি লেখা আছে। তুমি ত্বক কেমন দেখতে চাও, ত্বকের বর্ণনা আছে। রক্ত কেমন দেখতে চাও, হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ দেখতে চাও, শ্বসন অঙ্গ কি দেখতে চাও, নিষেকটা কেমন দেখতে চাও, সবগুলো আগে থেকেই ক্লিয়ার কাট বর্ণনা দেওয়া আছে। জাস্ট এই ছকটা যদি তুমি আগে থেকে পারো, HSC 21 ব্যাচ, তাহলে তোমার এই অ্যাসাইনমেন্ট কোনো কঠিন জিনিস না, পানি ভাতের মতো সহজ। ক্লিয়ার? ওকে, আর সেটা আমি তোমাদেরকে দিয়ে দিব। শুধু এই ছকটাই তোমাদেরকে এই লাইভের কমেন্টে দিয়ে দিব। আসি এবার আমি তোমাদের অ্যাসাইনমেন্টটা একটু দেখো। আচ্ছা, তোমাদের অ্যাসাইনমেন্টটা দেখাই। এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট। এটা হলো তোমাদের অ্যাসাইনমেন্ট। আমি বেশি কাছে নিচ্ছি না, ঝাপসা দেখাবে, তোমরা কিছুই বুঝবে না। এটাই হচ্ছে সেই ছকটা, যে ছকটা আমি বোর্ডের মধ্যে এঁকে রাখলাম। হ্যাঁ, আর এখানে কিছু রুলস দিছে, অ্যাসাইনমেন্টটা দিছে দেখো কোন অধ্যায় থেকে। প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস। অ্যাসাইনমেন্টের শিরোনামটা দিছে ওনারা বৈশিষ্ট্যের ভিত্তিতে কর্ডাটা পর্বের প্রাণীসমূহের প্রাণীসমূহের শ্রেণীবিন্যাসকরণ। আচ্ছা, ভালো কথা। জাস্ট আমি এখন এই যে নির্দেশনাগুলো আছে না, এই নির্দেশনাগুলো পড়ে এর পরের পেজেও আছে একটা, এটাও আছে। এই জাস্ট পড়ে আমরা এই ছকটা ফিল আপ করবো। এই একটা ছক দেখতেছ, এই ছকটা জাস্ট ফিল আপ করে দিব। এই ছকটা ফিল আপ করা ছাড়া আর কাজ নেই, এটা ফিল আপ করে দিলে ফুল মার্কস। ওকে, আমি পড়ে আনসার করি, বেশিক্ষণ লাগবে না। তাহলে আমরা এখন অ্যাসাইনমেন্টটা পড়ি। অ্যাসাইনমেন্টের মধ্যে তার আগে একটু আমাকে কনফার্ম করবা যে তোমরা সবাই ক্লিয়ার ভাবে শুনতেছো কিনা, সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, একটা আমাকে কনফার্ম করিও যারা লাইভে আছো। বুঝতেছেন আপনারা? জাস্ট এখন আমি এই জিনিসগুলো একটু মুছে দেই। বুঝতেছেন আপনারা? আচ্ছা, অল ক্লিয়ার শোনা যাচ্ছে, সবই ঠিকঠাক আছে। জি ভাইয়া, আচ্ছা, ওকে, ভেরি গুড। ওকে, ঠিক আছে, তাহলে আমি শুরু করে দিই। আমার আগেন ক্লাসটা কন্টিনিউ করি আমি। ওকে, তাহলে আমাদের অ্যাসাইনমেন্টে কি বলছে একটু করে আমি একটু বলি তোমাদেরকে। তোমাদের অ্যাসাইনমেন্টে ফার্স্টে নির্দেশনা যেটা আমি শুরু করতেছি, হ্যাঁ শুনো ভালো করে, আমি শুরু করতেছি। ফার্স্ট নির্দেশনা দিছে পাঠ্যপুস্তকের করডাটা পর্বের যে শ্রেণীবিন্যাসে 3টি উপপর্ব,
3টি উপপর্ব, 2টি অধিশ্রেণী আর সব মিলিয়ে সর্বমোট 12টি শ্রেণী আছে। তাদের শ্রেণীবিন্যাস পাঠ করতে হবে, পড়ে নিবা নিজেরা ঘরে। উপপর্ব কয়টা আছে, শ্রেণী কয়টা আছে অলরেডি পড়াই দিছে, আবার পড়ে নিবা বাসায়। নিচের তালিকা অনুযায়ী একটা ছক, এটা হচ্ছে সেই তালিকাটা, সেই তালিকা, এই তালিকা অনুযায়ী কাগজের টুকরা নিতে হবে। 15টা কাগজের টুকরা নিতে হবে এবং প্রতিটিতে একটি করে বৈশিষ্ট্য লেখা থাকবে, বাইরে থেকে যেন বোঝা না যায় যাতে কোন টুকরায় কি আছে সেগুলো ভাঁজ করে সেখান থেকে লটারি করা সম্ভব হবে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। ওনারা বলতেছে এখানে 15টা বৈশিষ্ট্য আছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 5টা গ্রুপে 15টা ক্যারেক্টার আছে। গ্রুপ 1-এ 5টা ক্যারেক্টার, গ্রুপ 2-তে 2টা, গ্রুপ 3-তে 4টা ক্যারেক্টার এম করে গেছে। তো তোমাকে 15টা এরকম কাগজ নিতে বলছে। 15টা কাগজে 15টা বৈশিষ্ট্য লিখবা, লিখে 15টা কাগজ ভাঁজ করবা, ভাঁজ করে এমন ভাবে রাখবা যাতে কি বৈশিষ্ট্য লিখছো এটা না দেখো। ক্লিয়ার? আচ্ছা, তো তাহলে তুমি 15টা কাগজ নিলে, আমি কিন্তু এখানে অলরেডি কাগজগুলো সাজিয়ে রাখছি। হ্যাঁ, এই আমার কাছে কাগজ আছে, কি লিখা আছে আমি জানি না, আমি কাগজগুলো নিয়ে রাখছি। একটা গ্রুপ, একটা গ্রুপ, ধর এটা হচ্ছে গ্রুপ 2, এটা হলো গ্রুপ 1, এর পরবর্তীতে এটা হলো গ্রুপ 5, উল্টাপাল্টা রাখছি আমি, সিরিয়ালি উল্টাপাল্টা রাখছি। এটা হলো গ্রুপ 3 আর এটা হলো গ্রুপ 4, এরকম উল্টাপাল্টা সিরিয়ালি, মানে উল্টাপাল্টা ভাবে আছে আমার কাছে, তোমরা এরকম করে সাজাবা। ক্লিয়ার না? আচ্ছা, এরপরে বলছে ছকের 15টি বৈশিষ্ট্য 15টি ছোট কাগজের টুকরে লিখে ভাঁজ করে গ্রুপ অনুযায়ী 5টি পৃথক লটারির বাক্সে রাখতে হবে। তার মানে হচ্ছে যে 5টা লটারির বাক্স নাও, প্রথম বাক্স গ্রুপ 1 এর জন্য, দ্বিতীয় বাক্স গ্রুপ 2 এর জন্য, তৃতীয় বক্স গ্রুপ 3 এর জন্য, চতুর্থ বক্স গ্রুপ 4 এর জন্য, পঞ্চম বক্স গ্রুপ 5 এর জন্য। নীলা? আচ্ছা, গ্রুপ 1 এর বক্সে থাকবে 5টা কাগজ, গ্রুপ 1 এর বক্সে 5টা কাগজ, গ্রুপ 2 এর বক্সে 2টা, গ্রুপ 3 এর বক্সে 4টা কাগজ, এম করে করে থাকবে। তো আমি এখন বক্স টক্স তোমরা নিবা, তোমরা চাইলে করতে পারো, আমি বক্স টক্স নিয়ে আমি ডিরেক্টলি লটারি করব। ক্লিয়ার? আচ্ছা, তো এর পরবর্তীতে এছাড়া আরো একটি বক্স নিবা, যে বক্সটার মধ্যে লটারি করার জন্য, মানে তুমি কি কাগজ নিবা, তুমি কি ডিরেক্টলি তুলবা না একটা লটারি করে তুলতে হবে না, ওই লটারি করার জন্য একটা লটারি বক্স নিতে হবে, ওখানে তোমাকে সিরিয়ালি লিখতে হবে। কিভাবে লিখতে হবে দেখো, 10টি কাগজে, এবার তোমাকে লটারি বক্সের জন্য 10টা কাগজ নিতে বলছে, 10টা কাগজে প্রতিটাতে একটা করে সংখ্যা লিখবা, সংখ্যা লিখে ভাঁজ করে লটারি বক্সে রাখবা, লটারি বক্সের নাম হবে বক্স এক্স। তাহলে দেখো আমি তোমাকে 10টা কাগজ নিয়ে দেখাই, একটু করে আমি 10টা কাগজ নিইনি, ওগুলো তোমাদেরকে দেখানোর জন্য আমি আসলে মূলত নিইনি, ওগুলো নিই। আমি কাগজ নিলাম, কাগজকে 10টা টুকরা করবো এখন। হ্যাঁ, তাহলে এখন one, two, three, four, five. দেখো আমি 10টা কাগজ নিছি। আমি 10টা কাগজ নিছি, আমার হাতে 10টা কাগজ আছে। ক্লিয়ার না? আচ্ছা, খালি কাগজ, এখনো কিছু লিখিনি। এই কাগজগুলোর এগুলো হচ্ছে লটারি বক্সের কাগজ, লটারি করব কোন বৈশিষ্ট্যটা উঠবে এটা জানার জন্য। আচ্ছা, এখানে কি বললো ওনারা, কলম নিয়ে আনলাম, ওনারা বললো হচ্ছে যে কাগজে ভাঁজ করে লিখতে হবে, কাগজে কয়েকটা নাম্বার লিখতে হবে, নাম্বারগুলো ওনারা দিছে 8টা। আচ্ছা, তাহলে গ্রুপ এক্স নামে, ধরো এটা আমার একটা বক্স, এটা হচ্ছে এক্স, বক্স এক্স, এখানের মধ্যে 10টা কাগজ রাখবো লটারি করার জন্য। তাহলে ওনারা কয়েকটা নাম্বার দিছে, নাম্বারগুলো একটু দেখি। ওনারা বলছে নাম্বার হচ্ছে যে 1 2 3 1 2 4 1 2 5 1 3 4 1 3 5 1 4 5 2 3 4 2 3 5 2 4 5 3 4 5। আচ্ছা, টেকনিক আছে, টেকনিকটা এভাবে অ্যাপ্লাই করছে, বিন্যাস সমাবেশ আর কি। 1 2 3 1 2 4 1 2, 1 এর সাথে আগে মিলাচ্ছে, 1 এর সাথে 2 একবার, 3 একবার, 1 এর সাথে 2 একবার, 4 একবার, 1 এর সাথে 2 5, শেষ। তারপরে 1 2 3 1 2 4 1 2 5, এরপর হচ্ছে 2 এর সাথে 2 3 4 2 3 5 3 4 5, এরকম করে করে ওনারা সামনের দিকে আগেছে, ঠিক না? তো এখন আমাদেরকে কি কি বলছে এগুলো আমরা একটু লিখি নাম্বারগুলো। তাহলে 1 2 3 1 2 4, তাহলে আমি লিখতেছি 1 2 3, দেখো আমি লিখছি, কিন্তু লিখছি ঠিক আছে, নাম্বারটা লিখলাম, বাট এটা আমি এখন দেখাবো না।
তা আমি উজ্জ্ব রাখলাম, উল্টে রাখলাম। দেন 1 2 4 বললো ওনারা, কি বললো 1 2 4 1 2 5 1 3 4। তাহলে 1 2 4 1 2 4, এরপরে 1 2 5 না, তাহলে 1 2 5। এরপরে বলছে ওনারা 1 3 4, তাহলে 1 3 4 1 3 5, এই 1 3 5, তাহলে 1 3 5। ওকে, রাখে দিলাম। এরপরে কি বললো ওনারা, এরপরে বললো হচ্ছে যে 1 3 5 1 4 5। আচ্ছা 1 4 5 একটা আছে, 1 4 5 লিখে দিলাম। তারপরে 2 3 4 2 3 5 2 4 5, 2 3 4 2 3 5 2 4 5, 2 3 4 2 3 5 2 4 5। একটা হচ্ছে যে সবার শেষেটা 3 4 5, এটা হচ্ছে লটারি বক্সে রাখবো। এবার আসো তোমাদের সামনে কাগজগুলো একটু জগা খিচুড়ি টাইপসের করি। জগা খিচুড়ি করবো কিভাবে, কাগজগুলো আমি একটু, যারা কার্ড খেলছো তারা বুঝবা, যারা উনো খেলো তারাও বুঝবা, ভাঁজ করে ফেলা বা উল্টা পাল্টা রাখা। উল্টা পাল্টা করে দিছি। এখন এনে কি কি কোন জায়গায় কি লেখা আছে আমি জানি না, তাই এটা আমার কাছে থাকলো। আচ্ছা, এবার আসি আমরা এবার ওনারা বলল প্রত্যেক রাউন্ডের শুরুতে, তাহলে তোমাকে 5টা রাউন্ড দিবে। রাউন্ড 5টা কোথায় একটু খেয়াল করো। এই তো 5 রাউন্ড আছে তোমার এখানে, দেখো তো আমি ব্রাইটনেসটা বাড়াই দিই। এই দেখো এ ফার্স্ট রাউন্ড, এই দেখো রাউন্ড 1 লিখা দেখছো, রাউন্ড 1। তাহলে এই তো রাউন্ড 1 2 3 4 5, 5টা রাউন্ড। বৈশিষ্ট্যগুলো লটারি করে তুলতে হবে। বৈশিষ্ট্য আকারে কোন শ্রেণী এটা তোমাকে জানতে হবে, আর কেন এই বৈশিষ্ট্যগুলো এই শ্রেণীতে ফালাইলা ব্যাখ্যাটা দিতে হবে। এতটুকুই তোমাদের কাজ। তাহলে রাউন্ড 5টা আছে, এটা আমরা মোটামুটি জানলাম। ওকে, ভালো কথা। তাহলে 5টা রাউন্ডে আমরা এখন 5 বার লটারি করব। ওকে, তাহলে আমরা লটারি শুরু করি। আমাদের লটারি শুরু করার সময় চলে আসলো, আমরা লটারি শুরু করি। হ্যাঁ, তাহলে একটু আমরা খেয়াল করি। প্রথমত কি করতে বলছে, প্রত্যেক রাউন্ডের শুরুতে গ্রুপ এক্স হতে না দেখে একটা কাগজ তুলতে হবে। তার মানে এই গ্রুপ থেকে, এক্স গ্রুপ, আমি জানি না এটা, এখান থেকে একটা কাগজ তুলবো। আচ্ছা, তাহলে গ্রুপ 1 3 4 কাগজে যাই লিখা উঠুক, ধরো কাগজে একটা নাম্বার লিখা উঠবে। ওই নাম্বার অনুসারে আমি কি করব, বৈশিষ্ট্যগুলো মিলাবো। তাহলে আসো তুলি, আমরা ওয়েট না করে তুলি। সর্বপ্রথম আমরা আবার একটু শাফল করে নিই। এখানে কিছু রুলস আছে, রুলসগুলো তোমাদের জানতে হবে। আমরা শাফল করে নিলাম। হ্যাঁ, মনে হচ্ছে টাকা গুনতেছি, এরকম টাকা গুনতে অনেক মজা না। শাফল করা শেষ। এবার আমি এই দেখো আমার কাছে এই ওই পিঠটাতে লেখা আছে, এই পিঠ একদম সাদা। এবার আমি এখান থেকে একটা কাগজ তুলে নিব। ধরো আমার ইচ্ছা আছে আমি প্রথম কাগজটা তুলে নিচ্ছি। তাহলে আমি প্রথম কাগজটা তুললাম। প্রথম কাগজে কত উঠছে দেখো, 145 না। আচ্ছা, তাহলে ভালো কথা, এখন আমার 145 উঠছে। আচ্ছা, তাহলে এবার এই যে আমার 145 উঠলো, ওনারা বলছে তাহলে গ্রুপ 1 মানে গ্রুপ 1 বুঝাচ্ছি। তাহলে গ্রুপ 1 এর মানে বক্স যে 1 নাম্বারটা, ওই বক্স 1 নাম্বারটা থেকে একটা ক্যারেক্টার। আচ্ছা, তাহলে গ্রুপ 1 গ্রুপ, তাহলে আমার 145 উঠছে, মানে 145। এই 3টে গ্রুপ থেকে হতে একটি করে কাগজ তুলো। তার মানে এবার তোমার গ্রুপ 1 থেকে একটা কাগজ তুলতে হবে। তোমার এখানে তো নাম্বার উঠে গেছে 145, তাহলে 1 নাম্বার গ্রুপের থেকে তুমি একটা কাগজ তুলবা। তোমার কিন্তু 1 নাম্বার গ্রুপে একটা বক্স ছিল, বক্সটার মধ্যে 5টা কাগজ আমার রাখা আছে, ঠিক না। তারপরে 4 নাম্বার গ্রুপ থেকে একটা কাগজ তুলবা, 5 নাম্বার গ্রুপ থেকে একটা কাগজ তুলবা।
তাহলে এটা হচ্ছে তোমার সিস্টেম। তাহলে করো, 1 নাম্বার গ্রুপ হচ্ছে যে আমার এটা। তো 1 নাম্বার গ্রুপ থেকে আমি একটা কাগজ তুললাম। কাগজটা কি আসছে তোমরাই দেখো আগে, পালকযুক্ত ত্বক। দেখছো গ্রুপ 1 লেখা আছে পালকযুক্ত ত্বক। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমার এই পালকযুক্ত ত্বক আমার হচ্ছে যে একটা বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে পালকযুক্ত ত্বক পাইলাম, কোনটা বৈশিষ্ট্য? এইটা, পাখির বৈশিষ্ট্য পালকযুক্ত ত্বক। আচ্ছা, আর কি আসে একটু দেখি। 4 থেকে একটা তুলতে বলছে, 4 থেকে একটা তুলতে বলছে বৈশিষ্ট্য। তাহলে 4 কোনটা গ্রুপ? গ্রুপ হচ্ছে যে 4, এটা হচ্ছে যে 4 নাম্বার গ্রুপ। এই 4 নাম্বার গ্রুপ থেকে আমি একটা ক্যারেক্টার তুললাম। এই ক্যারেক্টারটা কি আসছে দেখো, উষ্ণ রক্ত। উষ্ণ রক্ত, তাহলে সেকেন্ডে গ্রুপ 4 থেকে আমার একটা টার্ম আসছে উষ্ণ রক্ত। ক্লিয়ার না? এবার গ্রুপ 5, তাহলে আমার এই দুইটা টার্ম আমি রাখলাম, গ্রুপ 1 গ্রুপ 4 থাকুক, এগুলা রাখো তোমার কাছে আলাদা করে রাখো। 1 4 5 তুলে ফেলছো, 1 4 5 আর নাই, এটা শেষ, রেখে দিলাম। গ্রুপ নাম্বার 5 থেকে একটা তুলো। 5 গ্রুপ কোনটা? 5 গ্রুপ হচ্ছে যে এইটা। হ্যাঁ, 5 গ্রুপটা একটু শাফল করে নিই। আচ্ছা, এবার আসো গ্রুপ 5 এ দুইটা ক্যারেক্টার আছে, তাহলে আমি একটা ক্যারেক্টার তুলবো। তো গ্রুপ 5 এর একটা ক্যারেক্টার তুললাম, তুলে এবার তোমরা দেখো ডিম পাড়ে। ঠিক আছে না? তাহলে ডিম পাড়ে, তাহলে আমার উষ্ণ রক্ত আসলো, পালকযুক্ত ত্বক আসলো, ডিম পাড়ে, এই 5টা ক্যারেক্টার আসলো। তাহলে তুমি ক্যারেক্টার পাইলা এই 5টা। তাহলে দেখো গ্রুপ 1 থেকে তুমি পাইলা, গ্রুপ 4 থেকে তুমি পাইলা, গ্রুপ 5 থেকে তুমি পাইলা ক্যারেক্টার। একটা বক্স বুঝিয়ে দিলে বাকি বক্সগুলো তোমরা ইজিলি করতে পারবা। এই গ্রুপ 1 থেকে পাইলাম পালকযুক্ত ত্বক, গ্রুপ 4 থেকে পাইলাম উষ্ণ রক্ত, গ্রুপ 5 থেকে পাইলাম ডিম পাড়ে। এগুলো আবার যার যার গ্রুপে রেখে দাও, তোমাকে রেখে দিতে বলছিল। ছক পূর্ণ করার আগে আমি একটু তোমাদেরকে বলি, এই 3টি বৈশিষ্ট্য এমন একটা শ্রেণীতে আছে, খুঁজে বের করবা। ধরো একটা শ্রেণী পাইলা, তাহলে দেখো গ্রুপ 1 পালকযুক্ত ত্বক, গ্রুপ 4 এ উষ্ণ রক্ত, গ্রুপ 5 এ ডিম পাড়ে। তিনটা বৈশিষ্ট্যই একটা প্রাণীকে মিন করে, একটা শ্রেণীকে মিন করে, সেটা হচ্ছে অ্যাবেস। পাখির পালকযুক্ত ত্বক থাকে, ত্বকে পালক থাকে। উষ্ণ রক্ত পাখি, এন্ডোথার্মিক, আর হচ্ছে ডিম পাড়ে, পাখি ডিম পাড়ে, ডিমটা নিষিক্ত ডিম। আচ্ছা, তাহলে এই বৈশিষ্ট্যটা এবার রাউন্ড 1 এ লিখবা। আচ্ছা, এবার রাউন্ড 1 2 3 4 5 আমাদের আসবে, ওটা একটু পরে লিখে দেখাচ্ছি, আগে তোমাদেরকে বলি। এবার আসো ছকে নিজে লিখতে পারছে। ঠিক আছে, ওই 3টি বৈশিষ্ট্য যদি হতো, আচ্ছা ঠিক আছে, এটা একটু অন্যরকম একটা এক্সেপশনালিটিস আছে। তুমি এই 3টা তুলছো না, এই 3টা আবার রেখে দাও। গ্রুপ 5 কোনটা? 5 এরটা রেখে দিলাম। 4 কোনটা? 4 এরটা রেখে দিলাম। 1 এরটা রেখে দিলাম। শেষ, আমি এগুলো রেখে দিলাম, শাফল করে নিলাম একটু। এগুলো আবার রেখে দিতে হবে, কিন্তু বক্স এক্সেপটা যেটা তুলছিলাম এটা ফালাই দিছি, ওটা লাগবে না। তাহলে কাহিনী শেষ। তাহলে আমার বৈশিষ্ট্য কয়টা? 3টা বৈশিষ্ট্য। এবার 3টা বৈশিষ্ট্য নিয়ে আমি একটু ছকটা আঁকবো। ছকটা কোন দিকে আঁকবো? ছকটা আঁকার তো বোর্ডে জায়গাও নাই, একটু করে আমি তোমাদেরকে ছকটা আঁকে দেখাই। ছকটার মধ্যে বলছে বৈশিষ্ট্য, শ্রেণীর নাম আর ব্যাখ্যা। তাহলে ছকটাতে বলছে রাউন্ড, বৈশিষ্ট্য, শ্রেণীর নাম আর ব্যাখ্যা। আচ্ছা, তাহলে ছকটা হচ্ছে যে ধরো তোমার এখানে রাউন্ড লিখতে হবে, এটা হচ্ছে ছক। ধরো এখানে রাউন্ড লিখবা, এখানে বৈশিষ্ট্য লিখতে হবে, বৈশিষ্ট্য যেগুলো আসছে আর কি তোমার সেগুলো লিখবা। হ্যাঁ, তাহলে রাউন্ডটা তুমি লিখলা, তোমার যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আসলো সেগুলো তুমি লিখলা। শ্রেণীটার নাম তোমাকে লিখতে হবে, শ্রেণীটার নাম তুমি লিখে ফেললা। আর সর্বশেষ ব্যাখ্যাটা তোমাকে লিখতে হবে, ব্যাখ্যাটা তুমি লিখলা। তাহলে আমার এখানে ঘর ছোট ছোট, আমি খুব বড় বড় করে লিখতেছি না, আমি ছোট ছোট করে লিখবো। ব্যাখ্যার ঘরটা আমি এখন ফিল আপ করতেছি না, এটা তোমরা ফিল আপ করবা। আমি দেখাই রাউন্ড। এখন আমাদের ধরো রাউন্ড 1,
এক নাম্বার রাউন্ডে এক নাম্বার বৈশিষ্ট্য আমার আসছে পালক যুক্ত ত্বক, তাহলে পালক যুক্ত ত্বক। সেকেন্ড ক্যারেক্টার আসছে আমার উষ্ণ রক্ত গ্রুপ 4 থেকে, তার মানে উষ্ণ রক্ত। থার্ড ক্যারেক্টার আসছে ডিম পারে, তো ডিম পারে। এই সবগুলা ক্যারেক্টার কোন শ্রেণীকে ইন্ডিকেট করে? অ্যাভেস। কেন ইন্ডিকেট করে এবার ব্যাখ্যাটা দিবা। পাখির ত্বক কেন পালক যুক্ত, ব্যাখ্যা দিবা। পালকটা পাখির দেহতে একটা উষ্ণতার ভাব সৃষ্টি করে, এই যে রক্ত উষ্ণ না, উষ্ণতার ভাব সৃষ্টি করে। জাস্ট ব্যাখ্যা এক লাইন করে ব্যাখ্যা দিলেই হবে। উষ্ণতাটা যখন আসে, আবার পালক পাখির দেহকে হালকাও করে, পালক হালকা করে, আবার উষ্ণতা পাখিকে ধরো পাখি রাতের বেলা ডাল বা গাছে ঘুমায়, তো পাখিকে একটা উষ্ণতা, বা রাতের বেলা যখন শীতকাল অনেক বেশি বাতাস বয়, তো পাখির একটা উষ্ণতা ভাবের জন্য পালক পাখিকে একটা সেফটি প্রোটেকশন দেয়। ক্লিয়ার? আচ্ছা, উষ্ণ রক্ত কেন? যে কোনো পরিবেশে যেন পাখি নিজেকে খাপ খাওয়াইতে পারে, দেহের রক্তের জন্য উষ্ণ। ব্যাখ্যাটা দিবা, উষ্ণ রক্ত মানেটা কি এটা একটু বলে দিতে পারো। উষ্ণ রক্ত মানে হলো পাখির দেহের রক্ত পরিবেশের তাপমাত্রা উঠানামা করলে পাখির দেহের রক্ত উঠানামা করে না। ব্যাখ্যা শেষ। ডিম পারে, ডিমটা কেমন ডিম? নিষিক্ত ডিম। জাস্ট ডিম পারে, কেমন ডিম? নিষিক্ত ডিম। দেহের ভিতরে ডিমটা নিষিক্ত হয়, মানে শুক্রাণুর সাথে ডিমটা মিলিত হয়ে জন্ম হয়, ডিমটা পারে, ডিম থেকে ফুটে বাচ্চা বের হয়। ক্লিয়ার? ব্যাখ্যা শেষ। এরপর আসো, এই রাউন্ড 1 আমাদের শেষ। একটা ব্যাখ্যা, দুইটা ব্যাখ্যা, তিনটা ব্যাখ্যা, রাউন্ড 1 শেষ। এরপর আসো রাউন্ড 2। রাউন্ড 2 তে এবার আবার আমাদের কি করতে হবে? টাফল করে নিলাম। হ্যাঁ, কোরোটার একটা তুলতেছি, দেখো এটা তুললাম, তুলে এটা কত উঠছে দেখো, কত উঠলো আমি দেখি না, 1 to 5, 1 to 5। তার মানে গ্রুপ 1 এর থেকে একটা কাগজ তুলতে হবে, গ্রুপ 2 এর থেকে একটা কাগজ তুলতে হবে, গ্রুপ 5 এর থেকে আবার একটা কাগজ তুলতে হবে। তাহলে 1 to 5 রাখলাম, এটা ফেলে দিই, এটা কাজ নাই। গ্রুপ 1 থেকে একটা কাগজ, তাহলে গ্রুপ 1 থেকে যে কোনো একটা কাগজ তুলো, একবার শাফল করে নিই। ধরো এবার তুললাম, এই তো গ্রুপ 1 থেকে একটা কাগজ তুললাম, দেখো আইস যুক্ত ত্বক আসছে না, তার মানে বৈশিষ্ট্য কোনটা আসছে? এটা আইস যুক্ত ত্বক। গ্রুপ বলছে 2 থেকে তুলতে, গ্রুপ 2 থেকে তুলতে, তাহলে গ্রুপ 2 মনে হয় সম্ভবত এটা তুললাম। ফুসফুস, ফুসফুস, তাহলে এটা ফুসফুস ক্যারেক্টারটা আসছে গ্রুপ 2 থেকে। গ্রুপ 2টাকে আবার রেখে দিই, তার রাখার দরকার নেই, জায়গা বরাবর রেখে দিব, আবার তা আসতে পারে। আর গ্রুপ 5, গ্রুপ 5 এটা সরি গ্রুপ 4 করতেছি না আমি, গ্রুপ 5 তুললাম। কি আসলো? বাচ্চা প্রসব করে, তাহলে বাচ্চা প্রসব আসলো। আচ্ছা, তাহলে বাচ্চা প্রসব আসলো, এটা এখান থেকে আসলো, এটা আর এখান থেকে এবার আসলো এটা। কিছুক্ষণ 1 নাম্বারে আসছিল, আচ্ছা 2 নাম্বার এটা রাউন্ড 2 এর জন্য, এটা আসছিল রাউন্ড 1 এ, এটা রাউন্ড 2 তে আসছে আইস যুক্ত ত্বক। এটা রাউন্ড 2 তে আসছে, এটা রাউন্ড 1 এ আসছিল, এটা এখন রাউন্ড 2 তে আসলো, এটা রাউন্ড 1 এ আসছিল। ক্লিয়ার? তাহলে রাউন্ড 2 তে আইস যুক্ত ত্বক, ফুসফুস, বাচ্চা প্রসব করে। আচ্ছা আসো, এই ক্ষেত্রে তোমার দেখো মিলে, আইস যুক্ত ত্বক রেপ্টিলিয়ার হয়, রেপ্টিলিয়ার সরীসৃপ, সরীসৃপ কিন্তু ফুসফুস দিয়ে শ্বাসকার্য চালায়, তাহলে মিল আছে। তাহলে ক্যারেক্টারগুলো একটু লিখি। আইস যুক্ত ত্বক, সেকেন্ডটা ফুসফুস দিয়ে শ্বাসকার্য চালায়, থার্ডটা বাচ্চা প্রসব করে, ক্লিয়ার না? 3টা ক্যারেক্টার আমার কাছে আসছে, তাহলে এটা আমি প্রথম 2টা ক্যারেক্টার দেখে ইজিলি বলে দিতে পারি এটা রেপ্টিলিয়া, কিন্তু তৃতীয় ক্যারেক্টার আমাকে বাধা দেয়। রেপ্টিলিয়াকে বাচ্চা প্রসব করে নাকি ডিম পারে? রেপ্টিলিয়া কিন্তু ডিম পারে। এই ক্ষেত্রে তোমার থার্ড ক্যারেক্টারটা
মিলে নাই রেপ্টিলিয়ার সাথে, এই ক্ষেত্রে কি করবা? এই ক্ষেত্রে ওনাদের একটা রুলস আছে, ওনারা যে রুলসটা বলছে এই ক্ষেত্রে সেই রুলসটা হইল, যদি এই তিনটা বৈশিষ্ট্যের মধ্যে আপনি লটারি করলেন, লটারিতে তুললেন, যদি এই তিনটা বৈশিষ্ট্যের মধ্যে ধরেন আইসযুক্ত ত্বক হইল, ফুসফুস হইল, কিন্তু বাচ্চা প্রসব করে হইল, তাহলে শেষ ক্যারেক্টারটা আপনার মিলে না, গ্রুপ 5 এর ক্যারেক্টার মিলে না, কিন্তু গ্রুপ 1 আর গ্রুপ 2 এর ক্যারেক্টার মিলে। এই ক্ষেত্রে উল্লিখিত উদাহরণের প্রথম দুটি বৈশিষ্ট্য একটা শ্রেণীতে, এই প্রথম দুটো বৈশিষ্ট্য মিলে কিন্তু রেপ্টিলিয়া হয়, একটা শ্রেণীতে চলে যাবে। সেটা ব্যাখ্যা করে নিচে অ্যাসাইনমেন্ট ছকে নির্ধারণে ফিল আপ করতে, ঘর সময় ফিল আপ করতে হবে। আচ্ছা ঠিক আছে। আর আরেকটা যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা আরেকটা শ্রেণীতে চলে যাবে। তাহলে প্রথম দুইটা বৈশিষ্ট্য একটা শ্রেণীতে যাচ্ছে, এটা একটা ব্যাখ্যা যে প্রথম দুইটা বৈশিষ্ট্যের জন্য এটা হয় রেপ্টিলিয়া। রেপ্টিলিয়া আইসযুক্ত ত্বক, রেপ্টিলিয়া ফুসফুস দিয়ে শ্বাসকার্য চালায় আজীবনী, এটা ব্যাখ্যা দিলাম। কিন্তু তোমার লাস্ট এই ক্যারেক্টারটার জন্য এটা বাচ্চা প্রসব করে শুধুমাত্র ম্যামেলিয়া, তাহলে লাস্ট ক্যারেক্টার জন্য ম্যামেলিয়া। তাহলে এখানে তোমার লাস্ট ক্যারেক্টারের কথা কি বললো ওনারা, এখানে আমি তোমাদেরকে পুরোটা পড়ে শোনাই, রুলস নাম্বার 7, তাহলে বুঝবা। ওই তিনটা বৈশিষ্ট্যের মধ্যে এরকম যদি হয় যে তিনটা বৈশিষ্ট্য একটা শ্রেণীতে মিলে নাই, কমনলি এখন আইসযুক্ত থাকার ফুসফুস মিলে রেপ্টিলিয়া, কিন্তু আবার বাচ্চা প্রসব করে বৈশিষ্ট্যটা রেপ্টিলিয়াতে না, তার মানে মিলে নাই। তার মানে এই তিনটা বৈশিষ্ট্যকে আমি কোনো শ্রেণীর আন্ডারে ফেলাইতে পারতেছি না, ঠিক না? তাহলে তা কোনো শ্রেণীতে পড়বে না, ভালো কথা। এই ক্ষেত্রে উল্লিখিত উদাহরণের প্রথম দুটি বৈশিষ্ট্য একটা শ্রেণীতে, তাহলে প্রথম দুইটা বৈশিষ্ট্য একটা শ্রেণীতে এবং অপর বৈশিষ্ট্য অন্য শ্রেণীতে চলে যায়, প্রথম দুইটা বৈশিষ্ট্য রেপ্টিলিয়া, অপর বৈশিষ্ট্য ম্যামেলিয়াতে গেল। আচ্ছা, সেটা ব্যাখ্যা করে নিচে অ্যাসাইনমেন্ট ছকে নির্ধারিত ঘরসমূহে লিখতে হবে। আচ্ছা, সেটা ব্যাখ্যা করে নিচে অ্যাসাইনমেন্ট ছকের ঘরসমূহে ব্যাখ্যা করে লিখতে হবে। তাহলে এখন তোমার এখানে কোনো শ্রেণী দেওয়ার প্রয়োজন হচ্ছে না। এখানে এই যে তোমার উল্টা পাল্টা উঠলো, তিনোটা মিলে নাই, যেমন এর আগে তিনোটা মিলে গেছিল এই জন্য শ্রেণী লিখলাম, এখানে তিনোটা মিলে নাই, তোমার তুমি করছো মিলে নাই, তো তুমি লটারি করার পর যদি না মিলে তাহলে তুমি বলবা ব্যাখ্যাতে আসবা এই ঘরটা খালি, ক্রস কিছু না দেওয়াটাই বেটার, এখানে ক্রস কিছু দিতে বলে নাই, ঘর খালি, এটা ধরো দ্বিতীয় ঘর, তুমি ব্যাখ্যা দিবা। আমার লটারির মধ্যে গ্রুপ 1 এর বৈশিষ্ট্য আসলো আইসযুক্ত ত্বক, এবং আমার লটারির মধ্যে গ্রুপ 2 এর বৈশিষ্ট্য আসলো ফুসফুস, যা রেপ্টিলিয়া শ্রেণীকে নির্দেশ করে। এবার রেপ্টিলিয়া শ্রেণীকে নির্দেশ করে এই আইসযুক্ত ত্বক আর ফুসফুসটা, একটু ব্যাখ্যা দিবা। আইসযুক্ত ত্বক মানে এদের এপিডার্মাল আইস আছে, আইসগুলো অনেক মোটা মোটা, এপিডার্মিস থেকে আসে, ফুসফুস দিয়ে তারা আজীবন শ্বাসকার্য চালায়, তারা কখনোই ফুলকা থাকে না, দুইটা লাইন লিখে দিলা। কিন্তু আমার লটারির মধ্যে গ্রুপ 5 থেকে যে বৈশিষ্ট্য উঠেছে তা হচ্ছে বাচ্চা প্রসব করা রেপ্টিলিয়া শ্রেণীর অন্তর্গত নয়, তাই এগুলো সবগুলো ব্যাখ্যায় লিখতেছে কিন্তু, তাই অতএব বলা যায় বাচ্চা প্রসব করা ম্যামেলসদের অন্তর্গত, ম্যামেলসরা বাচ্চা প্রসব করে, তাদের দেহের ভিতরে নিষেক হয় এবং তারা বাচ্চাকে দুগ্ধ পান করে বা স্তন্য পান করে। এই যে এগুলো সবগুলো ব্যাখ্যার মধ্যে লিখে দিলা, প্রথম দুইটার জন্য একটা ব্যাখ্যা, তৃতীয়টার জন্য একটা ব্যাখ্যা, ক্লিয়ার না? এবার আসো তোমার তিনোটা বৈশিষ্ট্য আলাদা, হলে ধরো প্রথমটা আসলো ভেজা ত্বক মাছের, কিন্তু দ্বিতীয়টা আসলো ফুসফুস, মাছের তো ফুসফুস নেই। তৃতীয়টা আসলো ধরো মাছের উষ্ণ রক্ত, তাহলে মাছের কিন্তু শীতল রক্ত। তাহলে দেখো ভেজা ত্বকের জন্য একটা ব্যাখ্যা দিবা, এটা অ্যাক্টিনোপটেরিজি বা মৎস্য শ্রেণী। ফুসফুসের জন্য একটা ব্যাখ্যা দিবা, ফুসফুস থাকে কাদের, মৎস্য বাদে বাকি সবার পরিণত বয়সে ফুসফুস থাকে, এটা একটা লিখে দিলা ব্যাখ্যাতে। রাউন্ড 3 তে যদি তোমার আলাদা উঠে আর কি, সবার সাথে ধরো উষ্ণ রক্ত, মাছের তো উষ্ণ রক্ত, তাহলে উষ্ণ রক্ত কাদের থাকে, অ্যাবেস আর ম্যামেলিয়া, এদের উষ্ণ রক্ত বিদ্যমান, এটা লিখে দিলা। তাহলে যদি তোমার মিল না থাকে কোনো বৈশিষ্ট্য, সেটাকে শ্রেণীতে, এই যে শ্রেণী লিখলাম এখানে লিখতে হবে না, যদি তিনোটা বৈশিষ্ট্যই মিলে যায়, যেমন আমার প্রথমটা মিলছিল, তাহলে এটা একটা শ্রেণী লিখো, না মিললে লিখার দরকার নেই, ব্যাখ্যাতে তিনোটা বৈশিষ্ট্যের বর্ণনা দাও, এতটুকুই তোমাকে ওনারা বুঝাই দিচ্ছেন। আচ্ছা, এরপরে তোমাদের আর কি বললো, আর তো আশা করি দেখানো লাগবে না, এগুলোই মোটামুটি মোর দেন ইনাফ।
আচ্ছা, এরকম করেই চলতে থাকবে কন্টিনিউয়াস। আর কি এভাবে ছকের একটি সারি পূরণ হলে রাউন্ড এক সম্পন্ন, অর্থাৎ একটা সারি পূর্ণ রাউন্ড এক সম্পন্ন, এরকম করে রাউন্ড 2 3 4 5 সবগুলো লিখবা। আচ্ছা, মেজাজের সম্ভাবনা খুব কম। বৈশিষ্ট্যগুলো সাধারণত মিলবে না, একই বৈশিষ্ট্য আসবে না, মিলে গেলে সেই ঘর বাদ। যদি মিলে যায় তাহলে সেই রাউন্ড বাতিল, নতুন করে লটারি করবা। এর তো তোমরা তো লটারি করবা না, তোমরা তো ডিরেক্ট মারবা, মারি দাও, কোনো তোমার ইচ্ছা মতো বৈশিষ্ট্য মিলে দাও। তবে একদম সবগুলা যে মিলে বৈশিষ্ট্য ফালেও না, সব না মিলারই সম্ভাবনা বেশি লটারিতে, না মিলার সম্ভাবনাটা বেশি, মিলবে না সহজে, কিন্তু মিলে না। যেমন আমার এটা ভাগ্যক্রমে মিলে গেছে, আমার এটা কিন্তু মিলে নেই, তাই আমি শ্রেণী লিখিনি। মাঝখানে 2-3টা শ্রেণী না লিখে বৈশিষ্ট্য লিখে দিও তোমার নিজস্ব ভাবে, ঠিক আছে? এরকম করে জাস্ট শ্রেণীর নাম যদি থাকে, বৈশিষ্ট্য তো আসবেই, রাউন্ডের নামগুলো 5টা রাউন্ড আসবে, এরকম করে ব্যাখ্যা অবশ্যই আসবে, ব্যাখ্যা দিতে হবে। যদি উল্টাপাল্টা আসে সেটার ব্যাখ্যাতে ব্যাখ্যা দিতে হবে। ক্লিয়ার? ব্যাখ্যার ঘরটা অনেক বড়, এই রাউন্ডটা অনেক বড়, আমি এখানে জায়গায় সংকুচিত হওয়ার কারণে ছোট করে লিখছি। এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট। কোশ্চেনগুলো কি? কোশ্চেনগুলোতে এই কোশ্চেনগুলোই, কোশ্চেনেতে তেমন একটা পার্থক্য নাই দেখতেছি। কোশ্চেনগুলো কি কোশ্চেনগুলোতে তোমাদেরকে বলছে 5টি রাউন্ডের প্রত্যেকটিতে অ্যাসাইনমেন্টের জন্য নির্ধারিত ছকে পুনরাবৃত্তি করে 3টি করে বৈশিষ্ট্য উল্লেখ করো। আচ্ছা, তাহলে তোমাকে এখানে 4 কখন দিবে? কোশ্চেন হচ্ছে 3টা, 5 রাউন্ডের প্রতিটিতে বৈশিষ্ট্য সমূহ গ্রহণযোগ্য উল্লেখ করতে হবে। আচ্ছা, তাহলে বৈশিষ্ট্য কোনটা কোনটা আছে? তাহলে এটা প্রতিটা ছকে 3টা করে বৈশিষ্ট্য তোমাকে লিখতে বলছে, তো লটারি করে 3টা করে বৈশিষ্ট্য তো পাইছো, লিখে দাও। এটা একটা লিখে দাও 5টা রাউন্ডে, বৈশিষ্ট্যের উপরে 4 মার্ক। কয় মার্ক দিল এখানে? 4 মার্ক, হ্যাঁ। তারপরে 5টি রাউন্ডের প্রত্যেকটিতে বৈশিষ্ট্যগুলোর সাথে মিল রেখে শ্রেণীর নাম উল্লেখ করো। শ্রেণীর নাম উল্লেখ করতে বলতেছে, অথবা যদি কোনো বৈশিষ্ট্য না মিলে তাহলে তাহলে কি বললো, কিংবা কোনো শ্রেণীর সাথে না মিললে সেটাও উল্লেখ করা। তাহলে তোমার এখানে শ্রেণীর সাথে মিলে নেই, তাহলে তুমি এখানে শ্রেণী আর লিখিও না, সেটা ব্যাখ্যার মধ্যে লিখে দাও। এ আইসযুক্ত ত্বক আর ফুসফুস রেপটিলিয়া শ্রেণীর ব্যাখ্যা দিলাম, বাচ্চা প্রসব করে ম্যামেলিয়া শ্রেণী ব্যাখ্যা দিলাম। এখানে আর সেটা লিখার দরকার নেই, বা লিখতে চাইলেও লিখতে পারো, শ্রেণীতে তোমার ইচ্ছে হলে লিখতে পারো, না লিখতে হলে না লিখতে পারো। এখানে রেপটিলিয়া, এখানে ম্যামেলিয়া লিখতেই পারো, অসুবিধা নেই। তবে না লিখাটাই বেটার, যেহেতু সেম শ্রেণী পড়ে নেই, ব্যাখ্যাতে সেটা উল্লেখ করে দাও, তাহলে তো হয়ে যাবে। গ নম্বর বলছে 5টি রাউন্ডের প্রত্যেকটিতে বৈশিষ্ট্য সমূহের সাথে মিল রেখে কেন একটি শ্রেণীর নাম উল্লেখ করা হয়েছে, সেরকম কোনো শ্রেণী নেই বলা হয়েছে। আচ্ছা, 5টি রাউন্ডের প্রত্যেকটিতে বৈশিষ্ট্য সমূহের সাথে মিল রেখে কেন একটি শ্রেণীর নাম উল্লেখ করা হয়েছে তা ব্যাখ্যা করো। তুমি কেন একটা শ্রেণী দিছো, তার মানে এখানে আমি কেন একটা শ্রেণী লিখলাম, এই 3টা বৈশিষ্ট্য কি এই শ্রেণীতেই আছে, এটা তোমাকে ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা, তাহলে টোটাল 12 নম্বর, 4 4 4। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট। দেখি বলেন। এবার আপনারা নিজেরা ভেবে ভেবে করবেন। এটা হচ্ছে তোমাদের গোল, অ্যাসাইনমেন্ট করার রুলসটা এতটুকু হচ্ছে তোমাদেরকে বলে দেওয়ার মতো জিনিস, ঠিক না? এবার আর জিনিসগুলো তোমাদের যে বইয়ের টার্মগুলো আছে, টার্মগুলো থেকে বের করে করে ব্যাখ্যাগুলো নিজেরাই করতে পারবে আশা করি, ইনশাআল্লাহ। ভাইয়া ব্যাখ্যা বুঝাই দেন। ব্যাখ্যা বুঝাই দেওয়া হয়ে গেছে অলরেডি, কি কি কারণে হচ্ছে সেই জিনিসগুলো অলরেডি বলে দিলাম আমি। আর কারো কোনো কোয়েশ্চেন? বলেন, কি কোয়েশ্চেন বুঝতেছেন না? জাস্ট কিছুই না, ফার্স্টে 5টা কাগজ করবেন, 5টা কাগজে 5টা ক্যারেক্টারিস্টিক্স, এখান থেকে 3 5 15টা ক্যারেক্টারিস্টিক্স লিখবেন। 5টা না, সরি 15টা কাগজ করবেন। 15টা কাগজে প্রত্যেকটাতে গ্রুপ 1 2 3 4 5 বলে লিখে রাখবেন, যেন গ্রুপগুলো আপনি দেখেন। ক্লিয়ার? তাহলে অপোজিটে গ্রুপটা লিখেন আর এর অপোজিটে বৈশিষ্ট্যটা লিখেন, তাহলে ইজি হয়ে যায়। এরপরে এগুলো রাখলেন, একটা বক্সে রাখলেন, তারপর আরেকটা বক্স করলেন যেখানে হচ্ছে আপনি কিছু নাম্বার লিখলেন, ওই নাম্বারটা লটারি করলে তুললেন, 1 3 4 আসলো, তাহলে গ্রুপ 1 থেকে একটা ক্যারেক্টার তুলে ফেলবেন। এই তো বাচ্চা প্রসব, সরি গ্রুপ 5 থেকে উঠছে এটা। গ্রুপ 1 থেকে একটা ক্যারেক্টার তুললেন, ধরেন আইসযুক্ত ত্বক। এরপরে 1 3 থেকে একটা ক্যারেক্টার তুলেন, 3 এর ক্যারেক্টার কোথায়? এখানে 3 এর ক্যারেক্টার উঠলো ধরেন অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ,
তাহলে আঁশযুক্ত ত্বক, অসম্পূর্ণ চার প্রকোষ্ঠ মিলে গেল, দুইটা মিলে গেল, তাহলে দুইটা মিলে কি হয়ে গেল আমার রেপটাইলস হয়ে গেল, রেপটিলিয়া হয়ে গেল। এরপরে কথা আসলো ফোর। ফোর কোনটা? ফোর হচ্ছে যে এইটা না, ফোর এটা, হ্যাঁ উষ্ণ রক্ত। তাহলে রেপটিলিয়া কিন্তু উষ্ণ রক্ত না, শীতল রক্ত। তো তাহলে ব্যাখ্যাটা দিয়ে দেন। প্রথম দুইটা বৈশিষ্ট্য আসলে আঁশযুক্ত ত্বক, অসম্পূর্ণ চার প্রকোষ্ঠ হৃৎপিণ্ড, এরা রেপটাইলসের। রেপটাইলসের আঁশযুক্ত ত্বক এপিডার্মিস থেকে আসে, তাদের এপিডার্মিস গুলো তুলনামূলক পুরুত্ব অনেক বেশি, এজন্য আঁশগুলোর পুরুত্ব তুলনামূলক অনেক বেশি হয়, ঠিক না? এটা একটা ব্যাখ্যা দিলেন। তারপরে চার প্রকোষ্ঠ বিশিষ্ট নিলয়টা অসম্পূর্ণভাবে বিভক্ত, দ্বিধা বিভক্ত থাকে, এই জন্য তাদের হৃৎপিণ্ড যে সম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠ এটা বোঝা যায় না। তবে এক্সেপশনালটা লিখে দিতে পারলে 1 নাম্বার, কমিটটা লিখে দিয়ে। এরপর এখানে আপনাকে বলছে উষ্ণ রক্ত, এটা লিখবেন আপনি। রেপটাইলসের উষ্ণ রক্ত থাকে না, তাহলে উষ্ণ রক্ত কাদের? পাখি আর ম্যামেলস, মানে অ্যাভেস আর ম্যামেলসদের উষ্ণ রক্ত থাকে। ম্যামেলিয়ার অ্যাভেলসের উষ্ণ রক্ত, সেই উষ্ণ রক্তটা কি করে, উষ্ণ রক্ত টার্মটা কি এটা বুঝাই দিয়ে একটা ব্যাখ্যা লিখে দেন। উষ্ণ রক্ত হচ্ছে এমন একটা জিনিস যে আপনার দেহের রক্তের যে টেম্পারেচার সেটা বাহ্যিক পরিবেশের টেম্পারেচারের সাথে কখনো আপ ডাউন করবে না। শীতকাল হলে দেহের টেম্পারেচার কমবে না, গরমকাল হলে দেহের টেম্পারেচার বাড়বে না। দেহের টেম্পারেচার, রক্তের টেম্পারেচার 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসই থাকবে। এখন রুমটা শীতকালের হোক গরমকালের হোক কোনো সমস্যা নেই। জাস্ট উষ্ণ রক্তকে এটা ব্যাখ্যা দিয়ে দিলেন, 3-4 লাইনে ব্যাখ্যা হয়ে গেল। ক্লিয়ার না? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আমার কাগজগুলো অযথাই যাবে এখন, যদি পারতাম কাউকে কাগজগুলো দিয়ে দিতাম তাহলে সহজ হইতো তার ব্যাখ্যাটা বোঝা, তার আর রেডি করতে হইতো না আর কি। ক্লিয়ার? আর কারো কোনো কোশ্চেন আছে? বুঝছো সবাই? কোশ্চেন না থাকলে লাইভ ক্যান্সেল করবো, আমার আরেকটা ক্লাস আছে। হ্যাঁ, মানে লাইভটা শেষ করব, আরেকটা ক্লাস আছে, ওই ক্লাসটাতে একটু ধুম করে ঢুকে যাব। তোমাদেরকে ওয়েটা দেখাই দিলাম কিভাবে করবা। যারা যারা এখন জয়েন করছো তারা তারা শুরু থেকে ভিডিওটা দেখে আমি ইউটিউবে দিয়ে দিব। আশা করি আমার নেটের প্রবলেম হয় না আজকে, ইনশাল্লাহ মোটামুটি বুঝার কথা। আর যারা যারা বুঝো নাই তারা আবার শুরু থেকে একবার দেখে নিও। এই যে ব্যাখ্যাগুলো, বৈশিষ্ট্য তো তুমি পারবে লটারি করে, ব্যাখ্যাগুলো তুমি বই থেকে খুঁজে খুঁজে ব্যাখ্যা দিবা, বা জিনিসটা কেন সেটার একটা ব্যাখ্যা দাও, জিনিসটা কিভাবে হচ্ছে সেটার ব্যাখ্যা দাও। ডিম পারে, তাহলে ডিমটা কি নিষিক্ত ডিম নাকি অনিষিক্ত ডিম সেটার ব্যাখ্যা দাও। নিষিক্ত ডিম হলে সেটা দেহের ভিতরে হয়, অনিষিক্ত ডিম হলে বহির্নিষেক হয়, লিখে দাও। নিষিক্ত ডিম মানে অন্তর্নিষেক, অনিষিক্ত ডিম মানে বহির্নিষেক। বাচ্চা প্রসব করে তাহলে সেটা অবশ্যই অন্তর্নিষেক। ক্লিয়ার? তুমি ব্যাখ্যাগুলো দিয়ে দাও, ঠিক আছে না? তুমি সুন্দরভাবে এগুলো যদি 2-3 লাইন ব্যাখ্যা, এমন না যে তোমার বড় বড় আহামরি ব্যাখ্যা দিতে হবে। বই, তোমাদের বইয়ে গাজী আজমল স্যারের বইতে সুন্দর করে লেখা আছে জিনিসগুলো, ওটা তুমি নিজের মতো সাজিয়ে নিবা। কারণ আমি একটা ব্যাখ্যা দিলে হুবহু আমারটা লিখে দিবা, আমারটা লিখার প্রয়োজন নেই। এটাই সৃজনশীলতা, তুমি নিজের থেকে 2-3টা লাইন বানিয়ে নাও। ক্লিয়ার না? আচ্ছা, প্রচন্ড লেভেলের গরম। বুঝছেন সবাই? ওকে, যেহেতু কারো কোনো কমেন্টস আসতেছে না তাহলে আমি বুঝলাম যে মোটামুটি সবাই বুঝছেন। দ্যাটস ক্লিয়ার। আজকে ক্লাস এখানে শেষ করে সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ নেক্সট অ্যাসাইনমেন্টে দেখা হবে। তোমাদের অ্যাসাইনমেন্ট নাম এটা ছিল 2 জুলজি চ্যাপ্টার 1। তোমাদের 10টা চ্যাপ্টারের উপর বায়োলজিতে 10টা দিবে নাকি আমি জানি না, তবে 8 সপ্তাহের অ্যাসাইনমেন্ট দিবে বলছে। 8 সপ্তাহে তাহলে 8টা চ্যাপ্টারই টাচ করতে পারে। এরপরে চ্যাপ্টার হয়তো বোটানি হইতে পারে, বোটানিতে 8 চ্যাপ্টার আছে, তোমাদের 2 থেকে দিয়ে দিছে, তাহলে 7, 8, 9, 10 এই 4টা চ্যাপ্টার বাকি আছে। জুলজিতে 1 থেকে দিয়ে দিছে, তাহলে 2 এর আবার হাইড্রা নাই, 3, 4 আর 11। তো তোমাদের জেনেটিক্স থেকে অ্যাসাইনমেন্ট আসবে, এটা কনফার্ম।
4 থেকে আসবে, রক্ত থেকে অ্যাসাইনমেন্ট আসবে এটা কনফার্ম, জেনেটিক্স থেকে অ্যাসাইনমেন্ট আসবে এটা কনফার্ম, জুলজিতে দুইটা আমি মোটামুটি শিওরই বলতে পারি, পরিপাক ও শোষণ আসবে কনফার্ম ইনশাল্লাহ, এগুলো কনফার্ম। হাইড্রা ঘাসফড়িং বা রুমেস থেকে আসবে নাকি আমার আইডিয়া নাই। আর ওখানে নবম অধ্যায় থেকে দিবেই, উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে অ্যাসাইনমেন্ট দিবে, এটা মোটামুটি ইনশাল্লাহ কনফার্ম। আর বৈশিষ্ট্য রিলেটেড দিতে চাইলে ওনারা অষ্টম সপ্তম দুইটাই দিতে পারে, কারণ এগুলো বৈশিষ্ট্য রিলেটেড, একটা বৈশিষ্ট্য দিলে বৈশিষ্ট্য থেকে তুমি ব্যাখ্যা করবা, এটা দিতে পারে। 10 নম্বর অধ্যায়টা একটু আনকমন টাইপসের অধ্যায়, তাও দিতে পারে, বলা যায় না, ওখানেও নিষেক পরবর্তী ধাপগুলো থেকে নিষেকের আগের ধাপগুলো মিলে ব্যাখ্যা দিতে পারে, বলা যায় না কিছুই আসলে। ঠিক আছে না? হ্যালো, সবাইকে ধন্যবাদ, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।